নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। চায়ের পাতিল থেকে গরম ফোটানো চাটা সিয়াম ভাই আর আমার হাতের উপর ঢেলে দিল। আমার মনে হলো আমার চারদিকে অন্ধকার হয়ে আসছে, এত জ্বালা করছে। যখন আমি চিৎকার দিতে যাব তখন সিয়াম ভাই আমার মুখ চেপে ধরলেন। ব্যথায় আর ছোটার জন্য আমি ছটফট করছি, তখন সেই হাতেই সিয়াম ভাই আমার হলুদের গুঁড়া আর লবণ ঢালতে লাগলেন। হাতে কি পরিমাণ জ্বলছে আমি চিৎকার দিয়েও কান্না করতে পারছি না। এসব সহ্য করতে না পেরে যখন জ্ঞান হারালাম তখন সিয়াম ভাই আমাকে কোলে তুলে নিয়ে আমার রুমের মধ্যে রেখে টেবিল থেকে পানির জগ নিয়ে বাহির থেকে দরজা আটকে বেরিয়ে গেলেন, যাতে আমার জ্ঞান আসলেও আমি হাত ধুতে না পারি। সিয়াম, জগ নিয়ে কোথায় যাচ্ছ? আর সায়ুকে দেখছি না কেন? পানি নেই আমার ঘরে আয়ানা, আমি পানি আনতে যাচ্ছি। আর দেখো তোমার সায়ু কোথায় চলে গেছে কে জানে। আয়না সিয়ামের কথা বিশ্বাস করলো কি না তা তার চেহারা দেখে বোঝা যাচ্ছে না। সিয়াম আয়নাকে তার সাথে নিয়ে তার মায়ের রুমে গেল। পুপ্পির রুমে কেন যাচ্ছি আমরা সিয়াম? আম্মু বলেছে যেতে, গল্প শোনাবে আজ আমাদের। সিয়াম আয়নাকে নিয়ে ওর মায়ের ঘরে চলে গেল, যাতে সে সায়রার খোঁজ না নিতে পারে। ওইদিকে আয়নার জ্ঞান ফিরল। হাতের মধ্যে কেউ আগুন লাগিয়ে দিয়েছে এমন জ্বালা করছে তার হাতে। রুমের মধ্যে পানি খুঁজতে লাগলো সে, কিন্তু সে পেল না। কিভাবে পাবে? সিয়াম যে পানি নিয়ে গেছে। সায়রার রুমে অ্যাটাচ বাথরুমও নাই। অবশেষে সে তার কলেজের ব্যাগের মধ্যে বোতলে পানি পেল। হাত ধুতে গিয়ে পানি লাগতেই হাড়ও জ্বলে উঠছে। বাম হাতের উপর পিঠের চামড়া ঝলসে গেছে। নিজের এই কোন পরিস্থিতি দেখে আজ নিজের উপর কান্না পাচ্ছে তার। অনেক যন্ত্রণা হচ্ছে তার। ফুপিয়ে কাঁদতে কাঁদতে সে ওখানেই শুয়ে পড়ল। আর সকালে এ কথা মনে করতে লাগলো সে। সকালে মাছটা একটু পুড়ে যাওয়ায় খালা আমার চুলের মুঠি ধরে কটাইয়ের উপর থেকে গরম খুচুনটা নিয়ে আমার পিঠে চেপে ধরে। পিঠ আমার জ্বলে যাচ্ছে, কিছুই বলতে পারছি না। বললেই ওনার পাশবিক নির্যাতন আরও বেড়ে যাবে। কান্নামাখা কণ্ঠে বলে সায়রা, আমাকে ছেড়ে দিন খালা, আমার ভুল হয়ে গেছে, আর এমন হবে না। ভুল কিভাবে হয়? মন কই থাকে তোর? হ্যাঁ, আজকে তোর ভাই আসবে জানিস না তুই? ওর প্রিয় মাছ এটা কিভাবে পুড়ে? খালার সাজালো কণ্ঠে কেঁপে উঠি আমি। আজ খালার একমাত্র ছেলে সিয়াম আসবে ঢাকা থেকে। এই লোক আসা মানেই আমার উপর দ্বিগুণ অত্যাচার বাড়বে। সিয়াম ভাই কেন জানি না আমাকে পছন্দ করে না। আমি ইচ্ছে করে এমন হই নাই খালা, আসলে আমি একটু অন্যমনস্ক হওয়াতে এমন হয়েছে, আর হবে না। অন্যমনস্ক কেন হবি তুই? মন কোন নাগরের কাছে রেখে আসছিস? খালার মুখের ভাষা ভয়ঙ্কর বিশ্রী, কেউ বলতে পারবে না। খালা শুধু আমার বেলায় এমন। আমাকে রেখে আমার মা নাকি খালুর সাথে পালিয়েছে, সেই থেকে আজ অবধি খালার সব ক্ষোভের শিকার আমি। উত্তর না দিয়ে নিজের মতো কাজ করতেছি। খালা এবার নিজে গালাগাল করতে করতে বেরিয়ে গেল। আমি নিজের করুণ অবস্থা দেখে হাসছি। আমাকে একজন কথা দিয়েছিল আমার সব কষ্টের ভাগ তিনি নেবেন। আজ কোথায় সে? মানুষ বড়ই বিচিত্র, কেউ কি পারে কারোর কথা রাখতে? উনি হয়তো এত বছরে আমাকে ভুলেই গেছে, আর আমার দেওয়া কথা মনে রাখবে? ছোটবেলায় বলা কথাগুলোকে ঘিরে আমি এখনো দিবা স্বপ্ন দেখি। নিজের উপর তাচ্ছিল্যের হাসি আসে। দুপুর গড়িয়ে বিকাল হলো, সিয়াম ভাই হয়তো এসেছেন। খালা দৌড়ে বেরিয়ে গেলেন ছেলেকে দেখতে, আর আমি ধীরে ধীরে তার পেছনে গেলাম। খালাকে দেখে সিয়াম ভাই জড়িয়ে ধরলো। এতগুলো দিন পরে ছেলেকে পেয়ে কান্না করে দিলেন খালা। আরে মা, এত কান্না করে না, তোমাকে অনেক নাপচা দেখাবো জানো। চুপচাপ জানো, তোমার জন্য আমিও সারপ্রাইজ নিয়ে আসছি। সিয়াম ভাইকে অনেক সুন্দর দেখাচ্ছে, এত খুশি আগে কখনো দেখি নাই। কি সারপ্রাইজ বাবা, এতদিন পরে তোকে দেখলাম, একটু কান্নাও করতে দিবি না? সিয়াম ভাই খালার কথা শুনে মুচকি হেসে গাড়ি থেকে আরেকজনের হাত ধরে বের করে আনলেন। গাড়ি থেকে জিন্স পরা আর হাফ কুর্তি পরা এক অপরূপ সুন্দরী মেয়ে নেমে এলেন। খালা খুব অদ্ভুতভাবে তাকিয়ে আছে মেয়েটির দিকে, আর মেয়েটিও খালার দিকে তাকিয়ে হাসছে। কেমন আছো পুপ্পি তুমি? আলহামদুলিল্লাহ। আয়ানা,
মামনি তুমি কত বড় হয়ে গিয়েছো, চিনাই যাচ্ছে না। তুই আসবি শ্যাম আমাকে বলে নাই। বাড়ির সবাই কেমন আছে? আরে আবার কান্না করতেছো কেন তুমি ফুপ্পি? আমি আসছি না, দেখবা এবার সবাই আসবে। দেখো সব ঠিক হয়ে যাবে। আমাকে এইখানেই দাঁড় করিয়ে রাখবা। খালামণি এবার চোখের পানি হাত দিয়ে মুছে ফেললো আর তাদের বাড়ির ভেতরে যেতে বলল। আমি চিনতেই পারছি না উনি কে, অথচ খালাকে ফুপ্পি ডাকছে। সিয়াম ভাইয়া আমার দিকে তাকিয়ে হন করে ভেতরে চলে গেল। আমার চেহারা দেখলেই নাকি তার আমার মায়ের কথা মনে পড়ে যায়, রাগ হয়ে যায়। মেয়েটি এবার আমাকে দেখে আমার কাছে এগিয়ে আসে। সায়রা তোমার নাম, অ্যাম আই রাইট? হ্যাঁ, আমার নাম সায়ারা। আপনি কিভাবে জানলেন? আমি তোমার মামাতো বোন আয়ানা। আমার কথা কি তোমার মনে নাই সায়রা? সরি আপু, মনে ছিল, কিন্তু এতগুলো বছর পর দেখে কি চেনা যায়? আর সেই কোন ছোটবেলায় দেখেছি তাও স্পষ্ট মনে নাই আমার। থাক, সমস্যা নেই, এখন আমি আসছি, সব মনে করিয়ে দিব। চলো এবার। আয়না আপুর ব্যবহার খুব অমায়িক। এই বাড়িতে আজ অনেক দিন পরে আমার সাথে ভালো ব্যবহার করলো কেউ। খুশি মনে আমি আপুর সাথে ভেতরে গেলাম। আপু ফ্রেশ হয়ে আসার পর অনেক গল্প করলাম তার সাথে। রাত যখন 8টা বাজে, আপু গেল তার রুমে দরকারি কাজে, আর আমাকে সিয়াম ভাই পাঠালো রান্নাঘরে চা বানাতে। আমি চা বানানো প্রায় শেষ, পাতিলটা বলকাচ্ছে, তখন রান্নাঘরে প্রবেশ করলো সিয়াম ভাই। বর্তমানে আমি শুয়ে আছি আর আমার চারপাশে অন্ধকার, রুমে আলো নেই। আমার মনে হচ্ছে এত যন্ত্রণা না দিয়ে আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে না কেন। ছটফট করছি আমার হাতের যন্ত্রণায়। আমার রুমের দরজা খোলার আওয়াজ আমি পেলাম। তাকিয়ে দেখি আয়না আপু রুমের লাইট জ্বালালো। আমাকে মেঝেতে পড়ে থাকতে দেখে ছুট্টে আমার কাছে এলেন, এসে আমাকে ডাকছে। আমি আজ চোখে খুলে রাখতে পারছি না। আয়না আপু আমার হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। কি বুঝলেন জানি না। ফুপ্পি, সিয়াম, কোথায় তোমরা? তাড়াতাড়ি আসো। আয়নার চিৎকারে ফুপি আর সিয়াম দৌড়ে চলে আসলো। আয়নাকে এই ঘরে দেখে ফুপি অবাক হলেও সিয়াম ভাই ঘাবড়ে যাচ্ছে। কি হয়েছে? ও এভাবে এখানে শুয়ে আছে কেন? ও এখানেই শুয়ে না ফুপ্পি, জ্ঞান হারিয়ে পড়ে আছে। ওকে হসপিটাল নিতে হবে। হাত দেখো তুমি। ফুপি হাত দেখে আটকে উঠল আর সিয়ামের দিকে তাকালো। তার আর বুঝতে বাকি রইল না কি হয়েছে। সিয়াম, সায়রাকে কোলে নে তাড়াতাড়ি, আর ওকে হাসপাতালে নিয়ে যা। সিয়াম, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আমার ফোন নিয়ে আসছি। সিয়ামের অনিচ্ছা হওয়া সত্ত্বেও আয়নার কথাই নিয়ে যাচ্ছে। আয়না ঘরে গিয়ে কাউকে কল দিয়ে সব খুলে বলে। তুমি তাড়াতাড়ি চলে আসো ভাই, দেখে যাও এখানে কি হচ্ছে। চোখ যখন আমার খুললো, নিজেকে হসপিটালের বিছানায় দেখে খুব অবাক হলাম আমি। আমাকে তো হসপিটালে আনার লোক খালা বা সিয়াম ভাই না। আমার জ্ঞান ফিরতে দেখে চটজলদি সিয়াম ভাই এগিয়ে আসলেন আমার দিকে। নিজের মুখের গাম্ভীর্য ধরে রেখে বললেন, আয়ানা, অথবা কেউ জিজ্ঞেস করলে হাতের ক্ষত এর ব্যাপারে যাতে ভুলেও আমার নাম না আসে, মাথায় রাখবি। আমার নাম নেওয়া মাত্র তোর কি হবে? চিন্তা করেন না, আমি না বললেও একদিন সবাই জানবে উপরে আল্লাহ আছে। আমি অবাক হয়ে যাই, এত অন্যায়ের পরেও তার মধ্যে কোনো অনুশোচনার বিন্দুমাত্র চিহ্ন দেখা যাচ্ছে না। তাই ওনার কথা আমার কাছে তাচ্ছিল্যপূর্ণ লাগলো। আমার উত্তর শুনে সে আবার দৌড়ে চলে গেল। আয়না আপুকে দেখলাম ওয়াশরুম থেকে বের হতে। আমার হাত ব্যান্ডেজ করা, আরেক হাতে ক্যানোলার স্যালাইন চলছে। সিয়াম, তুমি এবার বাসা যেতে পারো। সায়ুকে আজ ছাড়বে না, এখানে আমার থাকা লাগবে। আশ্চর্য, আয়ানা কাল সারা দিন এত জার্নি করে আসলো, এক ফোঁটা রেস্ট নিতে পারলো না। কই, সারা রাত এই মেয়েটার সেবা যত্ন করলো। আমার তো মনে হচ্ছে তুমি নিজেই অসুস্থ হয়ে পড়বা। তখন আমি মামাকে কি জবাব দিব? আমার ব্যাপার আমি বুঝে নিব। আমার অসুস্থ লাগছে না, মেয়েটাকে তো আর আমি একা ফেলে রাখতে পারি না। তোমার যা ইচ্ছা করো। সিয়াম ভাই রাগ করে কেবিন থেকে বের হয়ে গেলেন। আয়না আপু দেখলাম যাওয়ার পানে তাকিয়ে হালকা হাসলো। আজ প্রথম আমি আমার জন্য কাউকে ভাবতে দেখলাম, আমার জন্য চিন্তা করতে দেখলাম। আনন্দে চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কেউ তো আমার যত্ন করতে পারে, ভালোবাসতে পারে, এই কথাটা বিশ্বাস হচ্ছে না। আমাকে কান্না করতে দেখে আয়না আপু বিচলিত হয়ে পড়লেন। কি হয়েছে সায়ু পাখি? তুমি কান্না করছো কেন? কোথাও ব্যথা পেয়েছো? কষ্ট হচ্ছে? ডাক্তারকে ডাকবো? না আপু, অনেকদিন পরে কেউ এইভাবে আমার যত্ন নিল, আমার কথা ভাবলো, তা দেখে আমার কান্না চলে আসছে।
দূর পাগলি, এভাবে কান্না করে না। ফুপ্পি বা সিয়াম কেউ তোমার যত্ন নেয় না। আসলে বাদ দিন আপু, তুমি টায়ার্ড না, রেস্ট নিলেই পারতে। সমস্যা নেই, একজন আসতেছে, আসলেই আমি চলে যাব, সে থাকবে। আয়না আপু হয়তো খালা আসলে চলে যাবেন, তাই আর কথা বাড়ালাম না, চুপচাপ শুয়ে পড়লাম। আয়না আপু দেখি ফোন নিয়ে ফোন টিপছে। আমার একা একা বোরিং লাগছে খুব এভাবে শুয়ে থাকতে। অতীত থেকে ঘুরে আসা যায়। অতীত, আমি সায়রা জাহান, আমি আমার মায়ের একমাত্র মেয়ে। আমার বাবা ছোটবেলায় মারা গেছেন। আমার ততটা মনে নেই, তখন আমার 5 কি 6 বছর। আমরা খালাদের বাসায় থাকতাম। খালার এক ছেলে সিয়াম মাহমুদ। সায়ান হলো আমার মামাতো ভাই। সায়ান ভাই অনেক ছোট, তখন মামা মামি বিদেশে চলে গেছে আয়না আপু আর সায়ান ভাইয়াকে নিয়ে। যাওয়ার আগে সায়ান ভাই আমাকে বলে গেছে, তো সব ভালো মন্দ আমার দায়িত্ব। পিচ্ছি, অপেক্ষায় থাকিস, আমি ফিরবো। আমি বাচ্চা ছিলাম, সায়ান ভাই বলতে পাগল ছিলাম। আমার খেলাধুলো আবদার সব সায়ান ভাইয়ের কাছেই ছিল। তার জন্যই খালার এত অপমান সহ্য করে পড়ে আছি আমি। তার চেহারাও আমার ঠিক মনে নেই। হঠাৎ একদিন খবর এলো আমার মা আর খালু দুজনে কি পালিয়ে গেছে। মায়ের আর খালুর কোনো খোঁজ খবর নাই। এরপর সবাই ভাবলো খালুর সাথে মা পালিয়ে গেছে। কিছুদিন পর খবর পেল তারা বিয়ে করে অনেক দূরে চলে গেছেন। আমি জানি না কেন মা কিভাবে নিজের মেয়ে ও নিজের বড় বোনের জীবন কিভাবে নষ্ট করলো। বাবাকে হারানোর পর থেকে সিয়াম ভাই পাল্টে গেল। আমাকে সহ্যই হয় না তার। যেই খালার চোখের মনি ছিলাম, আজ হলাম তার 2 চোখের বিষ। এতে কি আমার দোষ? আমিও তো মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। খালা আমাকে প্রচুর মারে, কাজ করায়, তবুও আমি কিছু বলি না। না বললে বলবে মায়ের পাপের শাস্তি আমি পাচ্ছি। আমার তো দাদি বাড়ির কেউ খোঁজ নেয় না, কারণ বাবার সম্পত্তি তার ভাইরা মিলে ভাগ করে নিয়েছে। আমার খোঁজ নিলে যদি আমি সম্পত্তির দাবি করি, আমার সাথে এসব আজ নতুন হচ্ছে না, বর্তমান। অতীতের কথা ভাবতে ভাবতে কখন আবার ঘুমিয়ে পড়লাম জানা নেই। কেবিনে একজন সুদর্শন লোক প্রবেশ করলো। লোকটির গায়ে অ্যাপ্রন পরা দেখেই বলবে এই হসপিটালের কোনো ডক্টর। আয়না লোকটিকে দেখে জড়িয়ে ধরে। লোকটিও পরম যত্নে আয়নার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমাকে ক্ষমা করবা, আমি যে কাজে আসছিলাম তাতে ব্যর্থ হয়েছি। আমি এই বাচ্চা ফুলকে রক্ষা করতে পারলাম না। ফুটফুটে মেয়েটার এই কি অবস্থা হয়েছে। আয়না ধীরে ধীরে কথা বলছে আর কান্না করছে। সে কিছুতেই মানতে পারছে না সায়রার প্রতি হওয়া এই অন্যায়। ডোন্ট ক্রাই মাই লিটল প্রিন্সেস। কান্না করে না একদম, তোর কোনো দোষ নাই। স্টপ ব্লেমিং ইয়োর সেলফ ডিয়ার। যারা এর প্রকৃত দোষী, শাস্তি তো তারা পাবে। ডাক্তারের কণ্ঠে অনেক রাগ প্রকাশ পাচ্ছে। রাগে তার শ্যামবর্ণ মুখ শক্ত হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে যে নিজের রাগ সে কন্ট্রোল করার চেষ্টা করছে। কিভাবে হলো সায়ু কিছুতেই বলছে না। ওর এই অবস্থার কথা হয়তো মুখ ফুটে বলবেও না। আমার না রাগ হয়, এত ভালো কেউ ওকে হতে বলছে। ড্যাড আর মম ফুপ্পিকে কত বলেছে যে সায়ুকে আমাদের কাছে পাঠিয়ে দিতে, কিন্তু ফুপ্পি কিছুতেই রাজি হয় নাই। সায়ুর খোঁজ নিব দেখে আমাদের সাথে সব যোগাযোগ বন্ধ করে দিল, নিজেদের ঠিকানা পাল্টে নিল। নিজেরা এই মেয়েটাকে স্বাভাবিক জীবন দিবেও না, আর আমাদেরকেও দিতে দিবে না। চুপ কর, এখন তুই ক্যান্টিনে গিয়ে খেয়ে আয়। যা, আমি আছি এখানে। আর আমার ব্যাপারে এখনই কাউকে কিছু বলবি না। আচ্ছা। আয়না ছেলেটার কথায় চলে গেল। ছেলেটা এবার আয়নার বেডের দিকে এগিয়ে গেল। পাশে রাখা টুল পেতে এক দৃষ্টিতে সায়রাকে দেখতে লাগলো। সায়রা হাতের আঙ্গুল থেকে কবজি অবধি ব্যান্ডেজ করা। কতটা কষ্ট মেয়েটা পেয়েছে তা তার মনির চেহারার দিকে তাকালেই বোঝা যায়। হলুদ ফর্সা মুখশ্রী যেন এখন ব্যথায় শুকিয়ে গেছে। মেয়েটা এত শুকনা কেন? ওকে কি কেউ খাবার দেয় না? এবার ছেলেটা তার হাত দিতেই সায়রার মাথায় হাত বুলে দিতে লাগলো। সায়রা নড়ে পাশ ফিরে শুতেই সায়রার পিঠের উপর এক অংশে পুড়ে কালচে হয়ে আছে। ফর্সা দেহে পোড়ার দাগ পুরো স্পষ্ট ফুটে আছে। রাগে চোখ মুখ খিচে বন্ধ করে নিলেও ছেলেটি। মানুষ এত পাষাণ কীভাবে হয়? এইটুকু মেয়ের গায়ে হাত তুলতে কি তাদের মায়া লাগে না? সাইড থেকে বার্ন ক্রিম নিয়ে ছেলেটি সায়রার পিঠে পোড়া স্থানে লাগিয়ে দিল। এর মধ্যে স্যালাইন শেষ হওয়ায় থাক খুলেও দিল। হাত ড্রেসিং করাতে হবে এখন, না হলে ইনফেকশন হয়ে যাবে।
কেবিন থেকে বেরিয়ে নার্স ডেকে নিয়ে আসলো। নার্স এসে সায়রাকে ডেকে তুলল। আগে যখন ড্রেসিং করানো হয়েছিল তখন সায়রা অজ্ঞান ছিল, এখন তো সে সজ্ঞানে। এখন কি হবে? মেয়েটি যখন সায়রার হাতের ব্যান্ডেজ খুলে পরিষ্কার করতে নিল, সায়রা ব্যথায় জোরে চিৎকার দিল। সায়রা চিৎকারে ছেলেটিও আয়না দৌড়ে চলে এলেন। সায়রা চিৎকারে আগন্তুক যুবক ও আয়নার ক্যাবিনে এসে পড়ে। তারা এসে দেখে নার্স সায়রার হাত নিচে নামাতেই বলছে, আর সায়রা তার হাত উপরের দিকে তুলে বাচ্চাদের মতো কান্না করতে আছে। ম্যাম, আপনি এভাবে হাত সরিয়ে নিলে আমি হাত ড্রেসিং করব কিভাবে? আমি খুব ব্যথা পাচ্ছি আপু, ছেড়ে দিন, করা লাগবে না। ড্রেসিং না করলে তো আপু হাতে ইনফেকশন হয়ে যায়। নার্স আপনি উঠুন, আমি করে দিচ্ছি। জি স্যার। পুরুষালী কণ্ঠস্বর পেয়ে সায়রা মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকায়। ওখানে ডাক্তার আর সাথে আয়না আপুকে দেখে। নার্স ডাক্তারের কথায় উঠে যায়, আর সেই ডাক্তার গিয়ে বসে সায়রার সামনে। সায়রা ডাক্তারকে দেখে তাকিয়ে আছে, কেমন যেন চেনা চেনা লাগছে তার কাছে। সায়রা ডাক্তারকে দেখে কিসব ভাবতে ব্যস্ত। তখন ডাক্তার সায়রা হাত ধরে পরিষ্কার করে ফুটিয়ে দিয়ে হাত ড্রেসিং করছে। সায়রা এতটাই মগ্ন ডাক্তারকে দেখতে যে টের পেল না কখন ডাক্তার তার হাতে ড্রেসিং করে হাত ব্যান্ডেজ করে ফেলেছে। আয়না যখন দেখল সায়রা খেয়াল সেদিকে নাই, সে ডাক্তারকে দেখতে ব্যস্ত, তখন তার হাসি পেল। ডাক্তার অর্ক, তোমার পেশেন্টেরে দেখো, খেয়াল তোমার দিকে। এতক্ষণ যে মেয়ের হাতে ব্যথা পেয়ে ড্রেসিং করবে না বলে চিল্লাচিল্লি করছিল, আর এখন তার হাতে ড্রেসিং করানো শেষ, সে টেরও পেল না। আমার মতো হ্যান্ডসাম কোনো ছেলে যদি সামনে বসে থাকে তাহলে কি মেয়েদের ধ্যান থাকে অন্যদিকে? আমি কেন আপনাকে দেখতে যাব আজিব? আপনি যে সুন্দর, এই মিথ্যা কথা আপনাকে কে বলেছে? সায়রা আয়না আর ডাক্তারের অর্কের কথায় নচে পেয়ে কি থেকে কি বললো খুঁজে পেল না। আয়নার মুখে ডাক্তারের কথায় তার মন খারাপ হয়ে গেল। সে কিছু সময়ের জন্য অর্কের মধ্যে সায়ানকে খুঁজছিল। আয়ানা শাক দিয়ে মাছ ঢাকার ট্রাই করতে না করো, আমি দেখতে কেমন তা আমি ভালো করে জানি। সত্যি বলতে অর্ক যখন সায়রার হাত যত্ন সহকারে পরিষ্কার করছিল তখন আয়না একটু হলেও সায়ানের কথা মনে পড়ে যায়। সায়ান ছাড়া সে তো আর কিছু ভাবতে পারে না। জানিস সায়ু পেয়েছি, মম ড্যাড বলেছে তোকে আমার সাথে আমার বাসায় নিয়ে যেতে। তোর খবর শুনে তারা আসতে চেয়েছিল, আমি না করেছি, কারণ বিকেলেই তো তোকে ছেড়ে দিবে এখান থেকে। মামা মামি বাংলাদেশে কবে আসছে আপু? আসছে অনেক দিন হয়েছে পিচ্ছি, কাউকে জানানো হয় নাই। আমি পড়ার জন্য শুধু অ্যাব্রোড থাকতাম, আর শেষ হওয়ায় সিয়ামের সাথে আসলাম। তুমি যেও না আপু, আমি যাব না, খালা আমাকে যেতে দিবে না। সায়রার মন খারাপ করে হায়নাকে কথাটি বলল। হায়না সব জেনেও সায়রাকে কিছু বলল না। সময় বলে দিবে সায়ারা কে কোথায় থাকবে আর যাবে, তুই এত ভাবিস না সোনা। আপু, মামারা এত দিন ধরে দেশে আমার সাথে কোনো যোগাযোগ করলো না। আমি জানো কত মিস করতাম তোমাদের। আচ্ছা, মামা মামি কি একাই দেশে এসেছে? আর তুমি, আর কেউ আসে নাই? আমাদের তো ঠিকানা দেওয়া হয় নাই পিচ্ছি, তোরা কোথায় থাকতিস তাই পারি নাই। আর আম্মুরা আসছে কয়েক মাস হবে দেশে। আর কেউ বলতে কার কথা জিজ্ঞেস করলি? আয়না ভালো করে জানে সায়রা শায়নের কথাই জিজ্ঞেস করছে, কিন্তু আয়না বুঝতে দিল না কিছু থাকে। আসলে আমি সায়ন ভাইয়ের কথা জিজ্ঞেস করছি, উনি কোথায়? সময় হলে সবার সাথে দেখা হবে পিচ্ছি, কথা না বলে চুপচাপ থাক এখন। শোন, তোর এই কাজিনকে কিছু খাইয়ে দে। দেখোস না চিকনো চামেলি নাকে কেমন হয়েছে, জোরে বাতাস বইলে এরে খুঁজে পাওয়া যাবে না। এই কি বললেন আপনি? আমি চিকনি চামেলি? আপনার এত সাহস, আমাকে চিকনা বললেন? সায়রা অর্কের কথায় রেগে গিয়ে ঝাঁঝালো কণ্ঠে উত্তর দিল। হায়না দূরে দাঁড়িয়ে এদের ঝগড়া দেখতে লাগলো। তখনই খালা কেবিনে ঢুকলেন। আমার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে হায়নার দিকে তাকিয়ে বলল, আয়না মামুনি, তুই বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে, আমি থাকি এখন ওর সাথে। না ফুপ্পি, আমি ঠিক আছি। বিকেলে ওকে ডিসচার্জ দিলে প্রতিদিন ওকে এখানে এনে হাত ড্রেসিং করানো লাগবে। সমস্যা নাই মা, আমি আছি এইখানে, ওর খেয়াল রাখতে পারবো, তুই চিন্তা করিস না। মিস আয়ানা, আপনি একটু আমার কেবিনে আসুন তো, কথা আছে। হ্যাঁ আসছি। ফুপ্পি তুমি থাকো একটু এখানে, আমি আসছি। যা, আমি আছি এখানে। হায়না অর্কের সাথে চলে যাওয়ার পরে
খালা আমার দিকে এগিয়ে আসলো। আমি খালার দিকে তাকিয়ে আছি চুপচাপ। উনি আমার দিকে এগিয়ে এসে ঠাস করে আমার গালে থাপ্পড় লাগাই দিল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। উনি আমাকে হসপিটালে এসেও মারবে আমি বুঝতে পারি নাই। আমি ওনার দিকে ফ্যাল করে তাকিয়ে আছি। আমাকে কেন মারলো বুঝলাম না আমি। আমার ঝুটি করা চুল খালা মুঠ করে ধরলো। আয়নাকে দেখে বেশি বেড়ে গেছিস তাই না মা? আনাদের নামে বদনাম করবি আর আমি চুপচাপ দেখবো? আমি কিছু বলি নাই। খালা আমাকে ছেড়ে দিন, আমি ব্যথা পাচ্ছি। মনে রাখবি আয়না, এইসব ব্যাপারে যেন বুঝতে না পারে, তাহলে আমার থেকে খারাপ দ্বিতীয় কেউ হবে না। তুমি নিশ্চিন্তে থাকো, আমি নিজের মুখে কখনো বলবো না। কিন্তু খালা, সত্যিটাকে কখনো চাপা থাকে বলো? এত বড় বড় কথা শুনতে আমি চাই না। আমি আয়নার সাথে সিয়ামের বিয়েটা দিতে চাই। এর মধ্যে তুই যদি কোনো বাধা দিতে আসিস তখন বুঝবি আমি কে। সায়রা কি উত্তর দিবে? সিয়ামের মতো এমন মানুষের সাথে আয়নার বিয়ে হলেছে, আয়নার জীবনটাই শেষ হয়ে যাবে। হায়না আপুর মতো ভালো মানুষের সাথে এটা হতেই দেওয়া যাবে না। বাইরে থেকে এতক্ষণ সব আয়না আর অর্ক দেখছিল। হায়না হতবাক হয়ে তাকিয়ে আছে। মানুষ কীভাবে এত জঘন্য হয়? আয়না তার আগের ফুপির সাথে এই ফুপির কোনো মিলই খুঁজে পাচ্ছে না। অর্কের রাগের মাথা ফেটে যাচ্ছে। সে পারছে না এখন সব তছনছ করে দিবে। রাগ কমাতে পাশের দেয়ালে 2-3টে ঘুষি মেরে দিল। কি করছিস ভাইয়া? শান্ত হ, ব্যথা পাবি তো হাতে। এভাবে কেউ করে? আমি কি করব আয়ু? এইভাবে ওই মেয়েটাকে মার খেতে দেখবো? তারা এই বাচ্চা মেয়েটার সাথে এমন করছে কেন? তার কি দোষ? শান্ত হ, ঠান্ডা মাথায় ভেবে কিছু ডিসিশন নে ভাই, রাগলে ক্ষতি হবে শুধু। হায়না কেবিনে গিয়ে বসলো। ফুপিকে ডাক্তার তার চেম্বারে ডেকেছে। হায়না কথা মতো ফুপি অর্কের কেবিনে আসলো। আসুন আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। কি ব্যাপারে ডাকলেন বলেন? তা মিস সায়রার হাত পড়লো কিভাবে? চা ঢালতে গিয়ে ভুলে নিজের হাতে ঢেলে ফেলেছিল। তা ভুলে ঢেলেছিল নাকি কেউ ইচ্ছাকৃতভাবে ফেলেছে? অর্কের এমন কথায় সায়রা খালা ঘামছে। কিভাবে কি বলবে? কাজ তো তার ছেলে করেছে। কি সব আবল তাবল বকছেন? কে করবে? এইসব নিজের থেকেই হয়েছে। শাট আপ মিসেস পারুল। আমরা সায়রার পিঠে হাতে নানা পোড়ো মারের ছাপ স্পষ্ট দেখেছি। যা দেখেই বোঝা যায় আপনারা কিভাবে ওই মেয়েকে টর্চার করেন। অর্কের কথায় সিয়ামের মায়ের কাঁপাকাঁপি অবস্থা। সে ভয় আছে, এবার যদি সবাই সত্যি জানে তাহলে কি হবে? তুমি এসব কি বলছো বাবা? আমরা কেন ওকে মারবো? আমি যতদূর জানি সায়রা বিবাহিত নয় যে শ্বশুরবাড়ির লোকজন ওর সাথে এমন বিহেভ করবে। আর ও থাকে আপনার কাছে। তাহলে আপনার বাসায় আপনি আর আপনার ছেলে ব্যতীত কেউই তো থাকে না। বাবা চুপ করো তুমি। যা চাও আমি সব দিব। আমার একটা ডিল করি, তুমি চুপ থাকলে যা চাইবা তাই পাবা। আর ইউ শিওর ম্যাডাম? আমি যা চাইবো তাই দিতে পারবেন? হ্যাঁ, কত টাকা চাই তোমার? তুমি শুধু অ্যামাউন্টটা আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দিব। আচ্ছা, এখন না, সময় হলে চেয়ে নিব। আপনি অপেক্ষা করুন। মানে বুঝলাম না। আমি আমারও বিকেলে চলে যাব, এরপর কিভাবে? প্রতিদিন আমার কাছে সায়রার আশা লাগবে ড্রেসিং করাতে। কিন্তু একটা জিনিস, তোমাকে আমার খুব চেনা চেনা লাগে। এর আগেও কি কোথাও আমাদের দেখা হয়েছিল? হতেও পারে, তার সময় বলবে। আপনি এখন আসতে পারেন। আমার যখন ইচ্ছা হবে আজই যোগাযোগ করব। অর্ক কথা বলে নিজেই বেরিয়ে গেল হাসি দিয়ে কেবিন থেকে। অর্কের রাউন্ডে যাওয়ার সময় হয়েছে। অর্ক বেরিয়ে যাওয়ার পরেও খালা দাঁড়িয়ে ভাবছে ছেলেটা প্রচণ্ড হেয়ালি করে কথা বলে। ওর কথাবার্তায় অনেক রহস্য প্রকাশ পায়। এবার খালাও চলে আসে আমার কাছে। আপনাকে কেন ডেকেছিল পুপ্পি? তেমন কিছু না, শুধু বলল ওর খেয়াল রাখে আর ওকে সাবধানে কাজ করাতে। এইভাবে হলে সামনে যদি আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। খালার কথা শুনে আয়না আপু মনে মনে হাসছে, কারণ সে জানে অর্ক ঠিক কি কি বলতে পারে। অথচ খালা কি সুন্দর বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে দিল। আয়না আপু শুধু মুচকি মুচকি হাসছে আর মনে মনে ভাবছে কিছু। পুপ্পি, তুমি এখন থাকবে নাকি চলে যাবে? কারণ আমি তো আছি, আর বিকেলে ডিসচার্জ করি একেবারে বাড়িতে ফিরবো আমরা। তুই যখন এইখানে থাকতে চাইছিস থাক, আমি না করব না। আমি বরং আসি। এইখানে থাকা আমার পক্ষে সম্ভব না। নিজের খেয়াল রাখিস আর সাবধানে থাকিস। আচ্ছা পুপ্পি, তুমি যাও, এত চিন্তা করো না।
আমি বাচ্চা না। খালা কি সত্যি আয়না আপুকে নিয়ে এত চিন্তিত, নাকি পুরোটাই তার নাটক? কত সুন্দর উনি আয়না আপুকে স্নেহ করেন। হয়তো সত্যিই খালা আয়না আপুকে ভালোবাসেন, একমাত্র ভাতিজি বলে কথা। মনে মনে এসব ভাবছিল সায়রা শুয়ে শুয়ে। কিরে সায়ু পিচ্ছি, তোর মন খারাপ কেন? তেমন কিছু না আপু, আসলে ভাবছি কিছু। কি এমন ভাবি পিচ্ছি, আমি একটু শুনি। সায়রার কথা শেষ হতেই পেছন থেকে কেউ একজন বলে উঠল কথাটি। দরজার দিকে না তাকিয়ে সায়রা আর আয়না বুঝতে পারল ডক্টর অর্ক এসেছে। সায়রাকে পিচ্চি সম্বোধন করায় সায়রা একটু ক্ষিপ্ত হলো, তবে বুঝতে দিল না কাউকে। সায়রা চোখ বন্ধ করে শুয়ে আছে চুপচাপ। সে এখন কী কারণে বুঝতে না পেরে অমনভাবে পড়ে আছে। অর্কের তৃষ্ণার্ত আখি যুগল তো কেবল এত বছরের তৃষ্ণা মেটাচ্ছে তাকে দেখে। এই দেখায় কোনো দিন কোনো ক্লান্তি আসবে না। কতগুলো দিন শুধু দূরে থেকেছে এই মানুষটাকে পেতে, অথচ ভাগ্যের এমন খেলা, আজ হসপিটালের 4 দেয়ালের মাঝে এসে দেখা হলো তাদের। তবে অর্ক আজ মনে মনে প্রতিজ্ঞা করে, কাল থেকে সায়রার জীবনে সায়রার সায়ান ভাই ফেরত আসবে। সায়ান এসে সায়ানের দেওয়া প্রতিটা কথা রাখবে। সায়ান যে তার পিচ্ছিকে সবার থেকে আগলে আগলে রাখবে। কেউ যেন আর কোনো ক্ষতি করতে না পারে এই পিচ্ছির, সেই সব ব্যবস্থা সে করবে। হায়না ভাইকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ভাইয়ের দিকে এগিয়ে গেল। ভাইয়ের কাঁধে হাত রেখে তাকে বলল, দেখিস সব ঠিক হয়ে যাবে ব্রো, চিন্তা করিস না তুই। আমি তো চাই ছুটকি সব ঠিক হয়ে যাক। আর জানিস ফুপি আমাকে অফার করছে যাতে সায়রাকে মারার এই সাব আমি ধামাচাপা দিয়ে দেই। আমাকেও চিনতে পারেনি। আমি না ছোটবেলার সেই ফুপির সাথে এই ফুপির কোনো মিল পাচ্ছি না। ভাই কি করবি, কিভাবে সায়রাকে আমাদের বাসায় নিবি? ফুপ্পি আর সিয়াম কি রাজি হবে? ওটা তুই আমার উপর ছেড়ে দে। শোন, তুই বাসায় গিয়ে সায়রা আর তোর সব কিছু গুছিয়ে রাখবি। আমি গিয়ে শুধু পিক করবো তোদের। আচ্ছা, বাট সিয়াম কিছুতেই রাজি হবে না সায়রাকে দিতে। একটা জিনিস বুঝতে পারলাম না, সায়রার হাত সত্যি কিভাবে পড়লো? ফুপ্পি করেছে নাকি সিয়াম, আমরা তো শিওর নই। আর ওই বোকা মেয়েও বলবে না। ওকে বলার দরকারও নাই ছুটকি, ডোন্ট ওয়ারি, আমি আছি না। দেখিস এখন থেকে সবাই ভালো থাকবে। আমি জানি তো আমার ব্রো সবার থেকে বেস্ট, তাই তো আমি আমার ব্রোকে এত ভালোবাসি। আই লাভ ইউ টু মাই লিটিল কিউটি। আয়না আর অর্ককে অনেকক্ষণ ধরে ফিস ফিস করে কথা বলতে দেখে যাচ্ছে সায়রা। মেয়েদের থেকে অনেকটা দূরে হওয়ায় ওদের কথা ঠিক বুঝতে পারলো না সে। সায়রার খুব পানির পিপাসা পেয়েছে, তাই সে এবার আয়নাকে ডাক দিল। আয়না আপু, আমাকে একটু পানি এনে দিবে? আমার খুব পানি পিপাসা পেয়েছে। আচ্ছা তুই বস, আর ব্রো তুমি একটু ওর পাশে থাকো, আমি আসছি পানি নিয়ে। আয়না চলে যেতেই অর্ক এবার এগিয়ে বেডের কাছে রাখা টুল পেতে বসলো। আচ্ছা মিস সায়রা, আপনার পুরো নাম কি? আমার নাম সায়রা জাহান। কোন ক্লাসে পড়েন আপনি? এই তো এবার ইন্টারে। হাতের এই অবস্থা কিভাবে হলো? এটার সত্যি অ্যান্সারটা দিন। সায়রা এবার কি আনসার দেবে ভেবে পাচ্ছে না, কারণ সে কীভাবে বলবে এটা সিয়াম করছে। সিয়াম তো যাওয়ার আগে বারবার সাবধান করে গেছে, সাথে খালাও। ভুল করে হাত ফসকে পড়েছে। আমি কি আপনার কাছে কোনো বানানো গল্প শুনতে এসেছি মিস সায়রা জাহান? আমি আপনাকে কেন কোনো গল্প শোনাবো ডক্টর? আপনি না বললেও অনেক কিছুই জানি আমি। অন্যায় মেনে চুপ থাকা, সহ্য করাটা অন্যায় করার থেকেও বড় অপরাধ, বুঝলেন আপনি? আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না ডক্টর। ছেড়ে দিন, সময় হলে বুঝবেন। আসি, নিজের খেয়াল রাখবেন। অর্ক চলে গেলেও সায়রা অর্কের যাওয়ার পানে তাকিয়ে আছে। অর্কের এমন অদ্ভুত ব্যবহার তাকে ভাবাচ্ছে। আয়না পানি নিয়ে এসে সায়রাকে খাওয়ালো। যথাসময়ে আয়না সায়রাকে নিয়ে বাড়ি চলে গেল। সায়রাকে নিজের রুমে রেখে আয়না চলে গেল তার রুমে ফ্রেশ হতে আর গোসল করতে। সায়রা পা মেলে খাটের উপর রাজশোয়া হয়ে বসে বসে ভাবছে, শায়ান ভাই কি তাকে মনে রেখেছে নাকি ভুলে গেছে? সায়রার ভাবনার মাঝে সিয়াম সায়রার খাটের উপর শুয়ে সায়রার কোলে মাথা রাখলো। হঠাৎ এইভাবে আসায় সায়রা চমকে তাকিয়ে দেখে সিয়াম। সায়রা প্রচণ্ড অবাক হয়ে গেছে সিয়ামের কাছে। এ কি সিয়াম ভাইয়া, আপনি আমার কোলের উপর এইভাবে শুয়ে আছেন কেন? উঠুন। সিয়ামের এই কাজে হাঁ করে তাকিয়ে আছে সায়রা। আর সিয়ামের কি হলো, সে সোজা সায়রার কোলে মাথা রাখলো।
সায়রা এক হাত দিয়ে সিয়ামের মাথা ঠেলে নিচে নামানোর চেষ্টা করতে লাগলো। সিয়াম রেগে গেল এমন কাজে সায়রার। সে উঠে দাঁড়িয়ে সায়রাকে বিছানার সাথে আটকে ধরল। সায়রার পুরো মুখ জুড়ে আতঙ্কের ছাপ স্পষ্ট। সায়রা কিছু বলতে পারছে না, ভয়ে তার হাত পা কাজ করা বন্ধ করে দিয়েছে। কাঁপছে সায়রা, সেই সাথে সায়রার ঠোঁটও কেঁপে কেঁপে উঠছে। সিয়ামে যা দেখে নিজেকে সামলানো কষ্টকর হয়ে পড়ছে। সিয়াম আজ ড্রিঙ্ক করে বাসায় ফিরেছে। মাতাল অবস্থায়ও তার সাথে সায়রা পেরে উঠছে না। আমাকে ছেড়ে দিন সিয়াম ভাই, কি করছেন আপনি? তুই বারবার আমাকে ভাই বলে ডাকছিস কেন? আমি তোর ভাই। তোর মা আর আমার বাপ পালিয়ে বিয়ে করেছে, এটা তো আর নিজের চোখে দেখি নাই, তাই আমরা ভাই বোন না। সেই হিসেব পরে সিয়াম ভাই, আপনি আমার খালাতো ভাই লাগেন আগে। এখন সরুন, না হয় আমি খালাকে ডাকতে বাধ্য হব। তুই এত দিমাগ পাস কই? হ্যাঁ সুন্দরী, দেখে এত দিমাগ আসে তাই না? আজ যদি আমি তোর এই দিমাগ ভাঙতে না পারি তাহলে আমার নাম সিয়াম না। আপনাকে দেখে আমার সুস্থ মনে হচ্ছে না। আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যান আপনি। সায়রা কথা সিয়াম পাত্তা দিচ্ছে না, শুধু সায়রাকে দেখেই যাচ্ছে। ড্রিঙ্ক করার কারণে সিয়াম নিজের মধ্যে নাই। সায়রার প্রচণ্ড ভয় করছে। ভয়ে মানুষের মস্তিষ্ক কাজ করে না, এটা তার প্রমাণ। সায়রা এক হাতে ব্যান্ডেজ করা, আর সেটা ডান হাত। মেয়ে মানুষ বাম হাত দিয়ে সিয়ামের মতো একজনকে কীভাবে সরাবে, তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষে না পেরে আয়নাকে ডাক দিল। আয়না আপু, খালা কে কোথায় আছেন? আমাকে বাঁচান। সিয়াম জলদি উঠে দরজার ভেতর থেকে বন্ধ করে দিল। সায়রার থেকে তার ওড়না কেড়ে নিয়ে সায়রার মুখ বেঁধে দিল। সায়রার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আজ সত্যি সায়রা ভয় করছে এই সিয়ামকে। সে মনে মনে আল্লাহকে ডাকছে তাকে বাঁচাতে। হায়না আপু আর খালা আমার ডাক শুনে জলদি আমার রুমে দরজার সামনে এসে দরজায় নক করতে লাগলো। কিরে সায়ু, এভাবে ডাকলি কেন? পিচ্ছি দরজা খোল। আয়না আপু ডাকে সাড়া দিতে গিয়ে শুধু মুখ থেকে অদ্ভুত আওয়াজ বের হচ্ছে, অস্পষ্ট, বেঁধে রাখার জন্য। আয়না এবার চিন্তিত, মেয়েটা এভাবে ডাকার পরে এখন দরজা খুলছে না কেন? হয়তো দরজা বন্ধ করে ঘুমানোর কথা না। খালা এবার আয়নাকে বোঝানোর চেষ্টা করো। আয়না, চিন্তা করিস না মা, ও মনে হয় ঘুমের মধ্যে ডেকেছে হাতের ব্যথায়। দেখছিস না এত ডাকাডাকি করছিস, ও ঘুলছে না। আমার তো তেমন মনে হচ্ছে না পুপি, মাত্রই ওকে আমি এখানে রেখে ফ্রেশ হতে আমার রুমে গেলাম। আমি আবার আসবো এটা বলেও গেলাম, যাতে সে দরজা বন্ধ না করে রাখে। সে এমন কেন করবে? ভুলে হয়তো করে ফেলেছে। এই সায়ু, দরজা খুল বোন, কি হয়েছে তোর? আয়না দরজায় বাড়ি দিয়ে ডাকছে সায়রাকে, কিন্তু সায়রা কীভাবে খুলবে? সিয়াম যে সায়রার হাত উল্টো করে পিঠের কাছে ধরে রেখেছে। সায়রা ব্যথা জায়গায় ব্যথা পাচ্ছে, চাপের কারণে তাই ক্ষতস্থানে রক্ত বের হচ্ছে। সিয়াম সায়রার ঘাড়ে মুখ ডুবিয়ে রেখেছে। সায়রার শরীরে এই আলাদা ঘ্রাণ তার কাছে মাদকতার কাজ করছে। সায়রা ঘৃণায় লজ্জায় চোখ দিয়ে পানি পড়ছে। সায়রাকে সিয়াম নিজের দিকে ঘুরিয়ে ধীরে ধীরে সায়রার জামার দিকে হাত বাড়াচ্ছে। কি হতে যাচ্ছে ভেবেই সায়রা চোখ খিচে বন্ধ করে হাল্লাকে রাখতে লাগলো। সিয়াম সায়রা জামার ফিতে ধরেছে, তখনই কেউ দরজায় লাথি দিয়ে ভাঙার চেষ্টা করছে। বাসায় ওর মা আর আয়না আছে মনে হতে তার ছেলে হাসি দিল। মেয়ে মানুষ আর কী বা করতে পারবে? সিয়ামের ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে শেষে লাথিতে দরজা ছিটকিনি ভেঙে সেখানে প্রবেশ করলো ডাক্তার আর্ক, আয়না আরও সিয়ামের মা। সবাই এমন অবস্থায় দেখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। বাকশক্তি যেন সবার লোভ পেয়েছে। আয়না তাড়াতাড়ি সিয়ামের থেকে সায়রাকে ছাড়িয়ে সায়রার মুখ থেকে হোরনা খুলে দিল। হোরনা এবার নিজের সাথে ভালোভাবে পেঁচিয়ে আয়নাকে ধরে কেঁদে দিল সায়রা। অর্কের রাগের মাথায় খারাপ হয়ে যাচ্ছে। সিয়ামের কলার ধরে সামনে এনে সিয়ামের গালে নিজের শরীরে সর্বশক্তি প্রয়োগ করে চড় লাগিয়ে দেয়। অর্কের হাতের মায়ের সামলাতে না পেরে সোজা বিছানায় গিয়ে পড়ে যায়। সিয়ামের মা ছেলেকে মারাই রেগে যায়। কোন সাহসে তুমি আমার ছেলের গায়ে হাত দিলে? লজ্জা করে না? এত কিছুর পরেও ছেলের সাইড নিয়ে কথা বলেন। আপনি না একজন মেয়ে, তাও কিভাবে একজন মেয়ের সাথে এত খারাপ কাজ করার চেষ্টা করার পরেও ছেলের হয়ে কথা বলছেন? চেষ্টা করেছে, কিছু তো আর করে নাই। পুরুষ মানুষ, একটু নেশা টেশা করেছে, ভুল হয়ে গেছে। তা নিয়ে তুমি বাড়াবাড়ি করার কে? আমার বাড়িতেই এসে সিনকেট করছো। সিয়ামের মায়ের কথায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। একজন মানুষ হিসেবেও সে ব্যর্থ। হায়না এবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলে উঠল, সরি টু সে পুপি, আপনি আপনার ছেলেকে শিক্ষা দিতে ব্যর্থ, নাকি এমনভাবে শিক্ষা দিয়েছেন? মুখ সামলে কথা বলো আয়ানা, আমি তোমার ফুফি লাগি।
আর আমি বড়। আমি তো ভালোভাবেই বললাম, আপনি আপনার ছেলেকে সামলান। সিয়াম উঠে এসে অর্কের সামনে দাঁড়িয়ে বলল, আমার গায়ে হাত তুলে কাজটা ভালো করলি না তুই। তোর এত বড় সাহস, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান! তোর ভাগ্য ভালো আমি এখনও চুপ আছি। একবার আমি কথা বলা শুরু করলে পালানোর পথ পাবি না সিয়াম। আয়ানা, তোর লাগেজ নিয়ে আয়, আমার এক্ষুনি বাড়িতে ফিরবো। হর্কের কথায় সিয়াম আর ওর মা ভাবে হর্কের সাথে আয়না কোথায় যাবে। তোমার সাথে এত রাতে আয়না কোথায় যাবে? সেটা আপনার না জানলেও চলবে। আমি আয়ানাকে কোথায় নিয়ে যাব? আমার ভাতিজিকে কোথায় নিয়ে যাবে সেটা আমি জানবো না? তুমি কে ওকে নিয়ে যাওয়ার? আমার ছোট বোনকে আমি আমার বাসায় নিয়ে যেতেই পারি, তাও যে কোনো সময় তার কৈফিয়ত তো আমি আপনাকে দিব না। অর্কের মুখে বোন শুনে সবাই অবাক নয়নে তাকিয়ে আছে। এবার খালা শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি সায়ান? হ্যাঁ, আমি সায়ান মাহমুদ অর্ক, আয়ানার বড় ভাই। আর বা কি কোনো কথা আমাকে বলার তো বাধ্য নই। সায়ানের পরিচয় শুনে শুধু সায়ানের চেহারার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। এটাই তার সেই সায়ান ভাই যার জন্য সে অপেক্ষা করেছিল। এই কি সেই সায়ান হসপিটালে যাকে দেখে সায়ানের কথাই মনে হয়েছিল? ও তাকে হসপিটালে থাকাকালীন কেন বলল না সেই তার সায়ান ভাই? থম মেরে বসে আছি আমি মামিদের ড্রয়িং রুমে। আমাকে ঘিরে বসে আছে মামা মামি আর কিছু মানুষ যাদের আমি চিনি না। আমার মধ্যে আতঙ্ক এখনো কাটে নাই। চুপচাপ বসে আছি। সায়ান ভাই আর আয়না আপু নিজেদের রুমে চলে গেছে। আয়না আপু বিদেশ থেকে আসলেন ভালোভাবে রেস্ট নেওয়ার আগে, আমাকে নিয়ে ছুটলেন হসপিটাল। আর আজ সেখান থেকে এসে আমার এই অবস্থা। আপু ক্লান্ত হবে, এটা অনেক স্বাভাবিক বিষয়। ক্ষুধা লেগেছে, আমার পেটের মধ্যে ব্যথা করছে। সেই হসপিটালে থাকাকালীন খেয়েছিলাম। মম, তুমি একটু সায়রাকে খাবার খাইয়ে দাও, পরে আয়না মেডিসিন খাইয়ে দিবে। সায়রার হাতের অবস্থা তো জানোই, এই হাতে নিজে খেতে পারবে না। আমার যে ক্ষুধা লাগছে উনি কিভাবে জানলেন? আমি মুখ ফুটে বলার আগে উনি উপর থেকে মামিকে ডেকে কথাগুলো বললেন। আমার ওষ্ঠদয়ে হাসির রেখা ফুটে উঠল। তখন মামির কথায় আমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম। কি ব্যাপার, ব্যান্ডেজ এরকম লাল কেন? হাতে কি ব্যথা পেয়েছিস তুই সায়ু? হ্যাঁ, আসলে মামিমা হাতে একটু ব্যথা পেয়েছিলাম, তখন মেবি এরকম হয়েছে। সায়ান, তাড়াতাড়ি তোর ফার্স্ট এড বক্স নিয়ে আয় তো। মেয়েটা হাতে আবার ব্যথা পেল, তোরা দেখিস নাই? মামির ডাকে সায়ান ভাই নিজেই তাড়াহুড়ো করে চলে আসলেন। সোফায় আমার পাশে বসে রাগী দৃষ্টি নিক্ষেপ করলেন। আম্মু, তুমি ওর জন্য খাবার আনো, আমি দেখছি কি হয়েছে। সায়ান ভাইয়ের কথা মতো মামি রান্নাঘরের দিকে চলে গেল। আমি এবার মাথা নিচু করে বসে রইলাম। এই ব্যথা কখন পেয়েছিস? আমাকে আগে কেন দেখাস নাই? ওড়না দিয়ে এই জন্য হাত ঢেকে রেখেছিলি? আসলে সায়ান ভাইয়া তখন সিয়াম ভাইয়া এই হাতে অনেক জোরে চেপে ধরেছিল, তাই এমন হয়েছে। আর আপনি আর আয়না আপু রেগেছিলেন, আমিও ভয়ে ছিলাম, তাই বলা হয় নাই। উনি আমার কথা শুনলো কিনা জানি না। সে এবার আমার হাত থেকে ব্যান্ডেজ খোলা আরম্ভ করলো। ব্যান্ডেজ খোলার সময় হাতের চামড়ার সাথে টান খাচ্ছে, আর এতে আমি প্রচুর ব্যথা পাচ্ছি। চোখ বন্ধ করে সোফা খামচে ধরে আছি। নিজের কষ্টের কথা আগে বলতে হয়, পরিস্থিতির পরেও সামলানো যায়। নিজে ঠিক থাকলে আগে নিজের যত্ন নিজের নিতে হয়। নিজের ভালো অন্য কেউ ভাববে না, তা নিজেকেই ভাবতে হবে। নিজে সুস্থ থাকলে খুব ভালোভাবে অন্যের সাথে লড়াই করা যায়। প্রথম নিজের সমস্যার কথা নিজেকে খুলে বলতে হয়, কারণ সামনের মানুষ কখনোই আমরা না বলা অবধি আমাদেরকে বুঝবে না। সায়ান ভাইয়ের প্রতিটা কথা সত্যি। উনি কি সুন্দর করে আমাকে বোঝালেন। আমি মুগ্ধ হয়ে ওনার প্রতিটা কথা শুনতে ব্যস্ত ছিলাম। যে কখন উনি আমার পুনরায় ব্যান্ডেজ করে দিলেন আমি বুঝতেই পারলাম না। আপনি আমাকে কিভাবে ভুলে গেলেন সায়ান ভাই? ও কি আপনার মনে নেই? আমাকে দেওয়া কথাও কি আপনার মনে নাই? অযথা কথা বলা আমার পছন্দ নয় সায়রা। আমার কথা না ভেবে নিজের কথা ভাব তুই। আমি কিছু বললে কষ্ট তুই পাবি। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখ। প্রতিবাদ করা শিখে নে সবসময়। আমি বা আয়না কেউ তোর পাশে থাকবে না, আর না কেউ ছিল। আগে এসবের প্রতিবাদ করলে না ফুপির সাহস হতো তোকে অত্যাচার করার, আর না আজ সিয়াম সাহস পেত। সায়ান ভাইয়ের প্রতিটি কথার মধ্যে রাগের আভাস পাওয়া যাচ্ছে। রাগের মাথায় বলেও প্রতিটি কথা সত্যি। আমার অবস্থার জন্য আমি নিজেই দায়ী তা বুঝতে পারছি। উনি নিজের রুমে চলে গেলেন। মামি আমাকে খাইয়ে দিয়ে আয়না আপুর রুমে দিয়ে আসলেন।
আপুকে অনেক টায়ার্ড দেখাচ্ছে। উনি আমাকে আমার মেডিসিন খাইয়ে শুতে বলে লাইট অফ করে দিলেন। আপু ক্লান্ত, আপুর ঘুমের প্রয়োজন, তাই আমি জ্বালাতে চাচ্ছি না। তখনই বাড়িতে খালার সাথে অনেক যুদ্ধের পরে আমাকে নিয়ে আসতে সফল হয়েছে শায়ান ভাই। শায়ান ভাই সিয়ামকে পুলিশের হাতে দিতে চেয়েছিলেন, কিন্তু খালার অনুরোধে একটা সুযোগ দিতে রাজি হলেন, আর শর্ত দিলেন আজ থেকে আমি আমার মামা আর মামির সাথেই থাকবো। শায়ান ভাই আমাকে হেরিয়ে চলছে আমি জানি। আচ্ছা, ওনার কি সত্যি আমাকে দেওয়া কোনো কথা মনে নাই তার? এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে ব্যালকনিতে বসে কফি খাচ্ছে আর রাস্তায় গাড়ি আসা যাওয়া দেখে যাচ্ছে। আজ সে প্রচুর ক্লান্ত। সারাদিনে অনেক ক্লান্ত থাকা আর না খেয়ে থাকার খারাপ লাগছিল। ডিউটি শেষ করে যখন শায়ান আয়না আর তার সায়রাকে তার সাথে নেওয়ার জন্য সিয়ামদের বাসায় গেল, তখন কাজের মেয়েটি দরজা খুলে সে সোজা উপরে আয়নার কাছে যায়। আয়নার মুখে সব শুনে দেরি না করে দরজা ভাঙার চেষ্টা করে সফল হন। শায়ানের বুক তখন কাঁপছিল সায়রার চিন্তায়। সিয়ামকে যখন দেখলো সায়রার সাথে বাজে ব্যবহার করছে, তখন তার মাথায় রক্ত উঠে গেল। তবুও সব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করার চেষ্টা করলো। সায়রাকে সব কিছু থেকে বাঁচানোর দায়িত্ব সায়নের। সায়রার মাকে কথা দিয়েছিল সে সায়রার সব খেয়াল রাখবে। ছোটবেলার কথা মনে আসলো সায়নের। অতীত। সায়রা তখন একটু একটু করে হাঁটতে শিখেছে। সায়নের বয়স তখন 10 বছর। পায়ে নুপুর, হাতে চুড়ি, মাথায় ছোট চুল ঝুটি করা একটা জীবন্ত পুতুল হেঁটে বেড়াতো সবার সামনে। সায়রা ছিল সায়নের কাছে পুতুলের মতো। সায়ন শুধু বলতো, এই পুতুল হ্যাঁকার আমার, আর আমি একাই খেলবো এই পুতুলের সাথে। ছোটবেলায় সায়রাকে কারোর সাথেই খেলতে দিত না। এই নিয়ে শ্যামের সাথে সায়নের প্রচুর ঝামেলা হতো। শ্যাম তখন থেকে সায়নকে নিজের শত্রু ভাবত। বাড়ির সবাই তখন হাসত বাচ্চাদের এমন কাজে। আয়নার তখন 6 বছর আর সায়রার 2 বছর। সায়রা অস্পষ্ট কথা বলতো, তখন সব থেকে বেশি বলতো হাপা আপা, মানে বাবাকে ডাকতো। বর্তমান। ফোন বেজে ওঠায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে ফোন রিসিভ করে সায়ন অপর পাশে লোকের সাথে কথা বলছে আর হাসছে। 12টার মতো বাজে। এমন সময় এত কথা তাও শানের মতো গম্ভীর মানুষ বলতে পারে। আচ্ছা দোস্ত, আসবি কবে তুই? আমি তোকে অনেক মিস করতেছি। আসবো আসবো, এসে সবাইকে সারপ্রাইজ দেবো আমি। হয়েছে তোমার সারপ্রাইজ? চুপ থাকো। একটাই সমস্যা, আমার সাথে নীলা আসতে চাইছে। আমি এখন কি করব? আসতে যেহেতু চাইছে, তুই এক কাজ কর, নিয়ে আয়, ঘুরে যাক এখান থেকে। সময় হলে নিয়ে আসবো। আচ্ছা রাখি রে, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা, গুড নাইট। শায়নেরও ঘুমের প্রয়োজন আছে। কাল সকাল থেকে আবারও ডিউটি আছে তার। অনেক কাজ বাকি শায়নে, সব কাজ শেষ করতে হবে, যার জন্য এখন থেকে সব কাজের খবর রাখতে হবে। এই শায়ান যখন বলেছে তখন সব কিছু খুঁজে বের করবি। সায়রা এপিট ওপিট করছে, ঘুমরা কি তার চোখে হানা দিবে না? আর সায়রাকে শুধু শায়নের করা কাজগুলো কষ্ট দিচ্ছে। শুধু নিজেকে শক্ত রাখার চেষ্টায় মন খুলে হাসতেও পারে না সে। নিজের সুখ এখন থেকে সায়রা নিজেই খুঁজে নেবে। কি করলে খুশি থাকে, এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। কাল নতুন ভোরে সূচনা। কার জীবন কি থেকে কি হয়ে যায় তা আল্লাহই জানে। সায়রা গভীর ঘুমে আচ্ছন্ন। আশেপাশে কি ঘটে যাচ্ছে তার খবর নেই। সায়রার ঘুম অনেক গভীর। সে একবার ঘুমালে আর দিন দুনিয়ার খবর থাকে না। সায়ান আয়নাকে মেসেজ করে জিজ্ঞেস করে সায়রা ঘুমিয়েছে কিনা। আয়না রিপ্লাইতে বলে সায়রা অনেক আগেই ঘুমিয়েছে। তখন সায়ান আয়নাকে বলে তাদের রুমে চলে যেতে। সায়ান তখন এসে থাকবে। ভাই, এটা ঠিক হবে এত রাতে? তুমি আসলে মেয়েটা যদি খারাপ কিছু ভাবে? সেটা পরে ভাবা যাবে। তুই আমার রুমে এসে ঘুমিয়ে পড়, আমি পরে তোকে ডেকে দিব। আয়না ভাইয়ের কথা শুনে আর দেরি করলো না, খাট থেকে নেমে সোজা বেরিয়ে গেল। সায়ান সায়রার রুমে চলে আসে। সায়রার ঘুমন্ত চেহারা দেখে সে সব সময় এভাবেই কাটাতে পারবে। সায়রার চুল উস্কো দেখে বোঝা যায় মেয়েটা মাথায় তেল লাগায় না। সায়ান ড্রেসিং টেবিল থেকে তেল আর চিরুনি নিয়ে আসতো। খাটে গিয়ে সাইডে বসতো। একজন ঘুমন্ত মানুষের মাথায় তেল দেওয়া অনেক কঠিন। সায়ান অনেক কষ্টের চেষ্টার পরে সায়রার মাথায় তেল লাগিয়ে বেনি করে দিতে সফল হয়। সায়রা এক হাত ধরে বসে আছে। সায়ান, জানো পিচ্ছি, আমি তোমাকে কতটা মিস করেছি। আমি জানতাম ফুপি তোমাকে খুব ভালোবাসে, ফুপি তোমাকে খুব আদরে লালন পালন করবে। আমি আর আম্মু আব্বু এটাই ভেবেছিলাম। যখন তোমাকে আমাদের কাছে নিয়ে আসতে চেয়েছি,
তখন ফুপি অনেক রিয়্যাক্ট করে সে তোমাকে দিবে না। এরপর ফোন নাম্বার পাল্টায়, পুরান বাড়ি থেকেও চলে আসে। আমি অনেক খোঁজ করি কিন্তু বারবার ব্যর্থ হই। আমার ধারণার বাইরে ছিল যে আমার পিচ্চি পরি এতটা কষ্টে ছিল। কথার মাঝখানে দেখে 3টা বেজে গেছে। ছায়ানা কিছু না বলে সায়ার কপালে একটা চুমু দিয়ে দ্রুত উঠে যায়। সকালে মামিমা রান্নাঘরে নাস্তা বানাচ্ছিলেন আর আমি ড্রয়িং রুমের চেয়ারে বসেছিলাম। তখন কলিং বেল বাজলো। গিয়ে দরজা খুলতে একজন মেয়ে ঘরে ঢুকে আসলো। আমাকে ওপর থেকে নিচ অব্দি একবার দেখে সোজা রান্নাঘরে চলে গেল। আমি তো মেয়েটার দিকে হা করে তাকিয়েছি। কি সুন্দর দেখতে উনি, মাশাআল্লাহ। যেমন সুন্দর দেখতে তেমনই গায়ের রং। জিন্স পরে আর টপস পরে আসছে। দেখে তাকে আমার তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। কি সুন্দর। রান্নাঘরে তার আর মামি মায়ের কথা শোনা যাচ্ছে। কেমন আছো খালামণি? তোমরা বাংলাদেশে এসে আমাকে ভুলেই গেছো। আই মিসড ইউ সো মাচ। আরে না রে সোনা, এখানে আসার পরে কাজের চাপ, সব গুছোনো, এইসব ঝামেলায় না আমার কিচ্ছু মনে নেই। সরি ডিয়ার। ইটস ওকে খালামণি। কি করছো? নাস্তা বানাচ্ছি, সায়রার সাথে গিয়ে বস। আয়ারা আর সায়ান আসলে একসাথে নাস্তা করিস। ওই মেয়েটা কে খালামণি? ও হলো আমার ননদের মেয়ে, বুঝলি? ও। আপুটা এসে আমার অপর সাইডের চেয়ারে বসলো। এমন মুড নিয়ে কথা তাকালো, তার আশেপাশে যে আমি আছি তা তিনি বুঝতে পারছেন না। আয়না আপু এসে আমার এক সাইডে বসলো। মামা এসে বসলো ওই আপুটার পাশে। ওনার নাম আমি এখনো জানি না কি, তাই এভাবে বলছি। হঠাৎ সায়ন ভাই উপর থেকে চোখ পড়লো। হায়, আজকে সায়ন ভাইকে মারাত্মক সুন্দর লাগতেছে। কালো গেঞ্জি, কালো ট্রাউজার পরা সায়ন ভাইকে দেখে আপুটা মুচকি হেসে বলল, সায়ান, কাম সিট হিয়ার। ওনার পাশের সিট দেখিয়ে সায়ন ভাইকে বসতে বললেন। সায়ন ভাই করলো তার উল্টো, আমার পাশে বসে পড়লেন। আপুটা এটা দেখে মুখ কালো করে ফেললো। হয়তো উনি অপমানিত বোধ করছে। নো থ্যাঙ্কস লামিসা, আমি আমার চেয়ারে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি। ইটস ওকে। তা আমার কল ধরারও দেখি আজকাল সময় পাচ্ছ না। আমাকে প্রয়োজন ব্যতীত কল করলে আমি কেন ধরবো? আমি আজাইরা বসে থাকি না। আমার প্রফেশনে এত সময় নাই আজাইরা পেঁচাল পাড়ার। আমার অনেক পেশেন্ট আছে, তাদের চিকিৎসা করার দরকার হয়। নেক্সট টাইম উইদাউট এনি ইমার্জেন্সি কল করে আমাকে ডিস্টার্ব করবে না। তুমি আমার সাথে এতটা রুডলি কেন কথা বলছো সায়ান? তুমি কি কিছু বুঝতে পারো না? এখানে এসেছো তোমার খালার বাড়ি, চুপচাপ নাস্তা করো। সামনে আমার আব্বু বসে আছে। বড়দের সামনে কি বলা উচিত আর কি বলা উচিত নয় এইসব জিনিস খেয়াল রেখে কথা বলবা তুমি। খালামণি, তোমার বাড়িতে আসার পর থেকে তোমার ছেলে আমাকে এইভাবে ইনসাল্ট করছে, তুমি কিছু বলবা না? আমি কি বলবো তোদের ব্যাপার, তোরা দেখ। বাচ্চাদের মধ্যে বড়দের হস্তক্ষেপ করা উচিত না। আমি এতক্ষণ এসব দেখে যাচ্ছিলাম। একবার সায়ন ভাইয়ের দিকে তাকিয়ে ওনার কথা শুনি, তো আরেকবার লামিসা আপুর দিকে তাকিয়ে ওনার কথা শুনি। আসলে জিনিসটা আমার অনেক ভাল লাগছে, আমি উপভোগ করছি। বলে না, বাঙালিরা ফ্রিতে বিনোদন আর ঝগড়া দেখতে ভালোবাসে। আপুটা রাগ নিয়ে নাস্তা খাচ্ছে। এসব দেখার চক্করে খাবারের কথা ভুলে গেছি। আমি রুটি ছিঁড়ে কিভাবে খাবো এটা বুঝতে পারছি না। আমাকে এভাবে বসে থাকতে দেখে মামা বলল, সাজু আম্মু, তুমি খাচ্ছ না কেন? চুপচাপ বসে আছো যে? আসলে মামু আমার হাত। কি হয়েছে তোমার হাতে আম্মু? মামাকে এখনো এই ব্যাপারে কেউ কিচ্ছু বলে নাই, তাই মামা কিছুই জানে না। আমার হাত তো পুড়ে গেছে, ব্যান্ডেজ করা, আমি কিভাবে খাবো? কিভাবে পুড়লো আম্মু? আমাকে জানাও নাই কেন? কি শুরু করলা? চুপচাপ খাও, পরে সব শুনলো। আর সায়ান, তোর কাণ্ডজ্ঞান নাই? পাশে বসে আছোস, মেয়েটার রুটিগুলো ছিঁড়ে খাইয়ে দিতে পারোস না, নিজে একা একা গিলছিস। মামির কথা শুনে আহাম্মকের মতো তাকিয়ে আছে সায়ন ভাই। সবার সামনে যে মামি এইভাবে তাকে বলবে বেচারা ভাবতেও পারে নাই। আমার হাসি পাচ্ছে। সাইডে দেখি আয়না আপু মিটিমিটি হাসছে। লামিসা আপুটা রেগে যাচ্ছে। আজব খালামণি, তুমি এত বড় মেয়েকে সায়ান কেন খাইয়ে দিবে? তোমার কি বুদ্ধি কম পেয়েছে? লামিসা আপু কথায় আয়না আপু এবার তাকে বলে, তোমার কি বুদ্ধি আছে লামিসা? আপু বড়দের সাথে কিভাবে কথা বলে এইটা জানো না? আর তোমার সমস্যা কই? আমার পিচ্চি সায়ুর যে হাতে ব্যথা, তাই ভাইয়া খাইয়ে দিবে। ওনাদের কথার মাঝে সায়ন ভাইয়া আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি চুপচাপ খাচ্ছি। আজ শুক্রবার হওয়ায় ভাইয়ার ছুটি, তাই ভাইয়া আজ বাসায় থাকবে। লামিসা আপু আর আয়না আপু কথা কাটাকাটির মাঝে আমার খাওয়া শেষ। ভাইয়া উঠে রুমে চলে গেলেন আর ফিরে আসলেন
আমার মেডিসিন নিয়ে। আমাকে মেডিসিন খাওয়ানো হলে সে মামিকে বলে, আম্মু গরম পানি করে একটা বলে, গরম পানি আর একটা ঠান্ডা পানি, দুইটা নিয়ে তুমি আর আয়ানা আমার রুমে আসো। তুমি আর আয়না বাদে যেন অন্য কেউ ভুলেও আমার রুমে না যায়। আর তুই টেলি আমার সাথে আয়। ভাইয়া কাকে টেলিফোন করে ডাকলো বুঝতে পারলাম না, তাই হা করে তাকিয়ে আছি ওনার যাওয়ার দিকে। আয়না আপু এবার উচ্চস্বরে হেসে উঠে আর বলে, ভাইয়া তোকে টেলি বলেছে রে সায়ু, আর তুই হা করে ওইভাবে তাকিয়েছিস। আমাকে বলছে আমাকে কোন দিক দিয়ে তেলি লাগে। তোমার ভাই যে দিন দিন বুড়ো হয়ে যাচ্ছে আর বুদ্ধি কমে যাচ্ছে, বোঝো না? এই মেয়ে, এই সায়ানকে বুড়ো কেন বলছো? হ্যাঁ, কি সুন্দর হ্যান্ডসাম, দেখো। স্টুপিড গার্ল। লামিসা, ওর নাম আছে সায়রা। হয় নামে ডাকবি আর না হয় ডাকবি না। তুই সায়রার থেকে অনেক বড় বয়সে। ওকে স্নেহ আর ভালোবাসা দিলে ও তোকে রিটার্ন সম্মান আর শ্রদ্ধা দিবে। শান ভাই দরজা থেকে চেঁচিয়ে কথাগুলো বলল। আমার কি তাতে? আমি উঠে ভাইয়ার রুমে চলে গেলাম। ভাইয়া আমার হাত ড্রেসিং করবে, আমি তা বুঝতে পেরেছি। আমি চুপচাপ 2 পা ভাঁজ করে সুন্দর মতো বিছানায় বসে আছি। শায়ান ভাইয়া সব নিজের দরকারি মেডিসিনগুলো বের করছে। গরম পানি যে আনতে বলল, পোড়া হাতে গরম পানি লাগলে কি বেশি জ্বালা করবে না? তোর আমি ডাক্তার নাকি ভাইয়া ডাক্তার যে আমি এত বেশি বেশি ভাবি? নিজেই নিজের ভাবনা চিন্তা করে একা একা হেসে যাচ্ছি। তখন ভাইয়ার কথা কানে আসলো। একা একা শুধু পাগলরা হাসে, উইদাউট এনি রিজন। কি? আপনি আমাকে ইনডাইরেক্টলি পাগল বললেন? আমার কি আর বলা লাগলো? তুই তো নিজেই স্বীকার করলি। আমি ভাবতেছি আমি স্বীকার করলাম কখন? আমি তো প্রশ্ন করেছি, আর তাকে ভাইয়া ঘুরিয়ে আবারও আমাকে বোকা বানিয়ে দিল। আল্লাহ! হইছে, তোদের আর ঝগড়া না করে এইবার মেয়েটার হাত তো ড্রেসিং করিয়ে দিবি। মামির কথায় হাতের দিকে নজর গেল। উনি হাত ধরে রেখেছেন। মামি বিছানার উপর পানি রাখতেই উনি গরম আর ঠান্ডা পানি মিক্স করলেন। এবার বলে আঙুলে লাগিয়ে চেক দিলেন তাপমাত্রা। এরপর আমার হাত ওই বলের মধ্যে ভেজালেন। হালকা কুসুম গরম পানির মধ্যে হাত ভিজিয়ে রেখে উনি যত্ন সহকারে আমার হাতের ড্রেসিং খুলতে লাগলেন। ব্যান্ডেজ খোলার পরে আমার হাতের দিকে তাকালাম আমি। এত সুন্দর আমার হাত ছিল, আজ তার কি অবস্থা! কতটা ভয়ানক লাগছে দেখতে, যা দেখে সায়রা নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না, ফুপিয়ে কেঁদে ওঠে। সায়রার কান্না দেখে সায়ন ব্যস্ত হয়ে যায়। কি হয়েছে পিচ্ছি, ব্যথা পেয়েছিস? কোথায় পেয়েছিস ব্যথা? আই এম সরি, আমি দেখি নাই। আমি ব্যথা পাই নাই তো শায়ান ভাইয়া। শায়ান ভাইয়া অস্থিরতা দেখে আমি কান্নারত অবস্থায় ওনাকে বললাম, আমি ব্যথা পাই নাই। এটা শোনার পরে মামিমা এগিয়ে এসে বললেন, তাহলে কান্না করছিলি কেন? আমার কত সুন্দর হাত ছিল মামিমা। আমার এখন হাত দেখে ভয় লাগছে। কতটা পচা দেখাচ্ছে আমার হাত। এত বিশ্রী হাত নিয়ে আমি কিভাবে থাকবো? আরে বোকা, হাতের ক্ষত শুকিয়ে গেলে আর এমন মনে হবে না তো। মামিমা আমাকে সান্ত্বনা দিচ্ছে। আমার কান্না দেখে আমি বুঝতে পারছি ওনার সান্ত্বনায় কি হবে। আমি তো জানি আমার হাত শুকালেও এই দাগ যাবে না। শায়ান ভাইয়া আমার এই হাতের দাগগুলো এইভাবেই থাকবে? আমি শায়ান ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম। উনি আমার দিকে অসহায় এক চাহনি দিল, যার অর্থ বুঝতে আমি ব্যর্থ। শোনো পিচ্ছি, যদি তোর হাতের এই দাগ যদি এইভাবেও না যায় তাহলে আমি সার্জারি করাবো, ঠিক আছে? তাহলে এই দাগ আর থাকবে না। সত্যি? তাহলে ঠিক আছে, তুমি এখন তাড়াতাড়ি আমার হাত ড্রেসিং করে দাও দেখি। আমি আজকে জানো তোমাদের পুরো বাড়িতে ঘুরে ঘুরে দেখব। আমাকে আবার খুশি দেখে মামিমা স্বস্তির নিঃশ্বাস ফেলে রুম ত্যাগ করলেন। শায়ান ভাইও এবার নিজের কাজে মনোযোগী হলেন। আমি শুধু শায়ান ভাইয়ের দিকে তাকিয়ে আছি। উনি কি কি করে তাই দেখে যাচ্ছি। একটা মানুষকে এতটা ভালো কেন লাগবে? প্রথম হসপিটালে দেখেই এক পলকের জন্য সে ভাবছিল তার শায়ান ভাইয়াও কি এমন দেখতে হয়েছে। আবার পরে ভাবলো, যা, এটা শায়ান ভাইয়া না। আচ্ছা, শায়ান ভাই পরিচয় না দিলে সে কিভাবে চিনতো যে এটা শায়ান কিনা? কিভাবেই চিনবে? সেই কোন ছোটকালে দেখেছে, এখন তো স্পষ্ট চেহারাও মনে নাই। আমাকে এইভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিস কেন? কি দেখছিলে এইভাবে? আপনি এত সুন্দর কেন শায়ান ভাই? কই না তো কিছু বলিনি। আর আমি কখন আপনার দিকে তাকিয়েছিলাম? বিড়বিড় করে এইটুকু বলে পরে বললাম, আচ্ছা মানলাম তাকাস নাই, এতক্ষণ মনোযোগ দিয়ে সেই তো আমার কথা ভাবলি তুই। মোটেও না, আমি আপনার কথা একদমই ভাবি নাই, বুঝলেন? আচ্ছা, আমাকে যে নিয়ে আসলেন, খালা আসতে দিল কিভাবে? উনি কোনো ঝামেলা করেন নাই? কিভাবে নিয়ে এসেছি তা তোর মতো পিচ্চুকে শুনতে হবে না। তবে ঝামেলা করার চেষ্টা ও করেছিল, আমার জন্য পারে নাই। আসার সময়
আমি আমাদের বাড়ির অ্যাড্রেস দিয়ে আসি নাই। ফুপি যাতে আমাদের বাড়ির খোঁজ না পায়, তুই কিন্তু সাবধানে থাকবি। আর শোন, চল ড্রয়িং রুমে। শায়ান ভাইয়া আগে আগে যাচ্ছে, আমি ওনার পিছে পিছে যাচ্ছি। লামিসা আপু এখনো ড্রয়িং রুমে বসে আছে দেখলাম। আয়না, নিজে রেডি হ, আর সাথে সায়ুরে করা তাড়াতাড়ি। আমরা আজ বের হব, ঘুরবো, আর সাথে সায়ুর কিছু জিনিসও কেনাকাটা করা হবে। সত্যি ভাইয়া ঘুরতে নিয়ে যাবে আমাদের? অনেক মজা হবে। আমিও তোমাদের সাথে যাব। শায়ান ভাইয়া আমাকেও নিবে? শায়ান ভাইয়ের কথায় আয়না আপু অনেক খুশি হয়েছিল যে আমাদের ঘুরতে নিবে। তখন আবার লামিসা আপু নিচ থেকে যাইতে চাইছে। একটা মানুষকে আর কত বলবে, তাই কেউ কিছু বলে নাই। যাক আমাদের সাথে। আয়না আপু আর আমি আয়না আপুর রুমে চলে গেলাম। আয়না আপু ওনার ওয়ার্ড্রপ থেকে একটা লেগিংস, একটা ক্রপ টপ আর একটা হিজাব বের করলো। সে অন্য কালারের আরও একটা সেট বের করে নিয়ে আসলো। এরপর আমাকে চেঞ্জ করতে সাহায্য করলো। আমার প্রচুর লজ্জা লাগছিল, বাট হাতের জন্য আর কিচ্ছু করার ছিল না। আমার চুল খোপা করে দিল, গালে ক্রিম লাগিয়ে, ঠোঁটে লিপ জেল লাগিয়ে দিয়ে হিজাব বেঁধে দিল আমার। এরপর আয়না আপু নিজে রেডি হয়ে নিল। টপসটা আমার একটু ঢিলা ঢিলা লাগছে, কিন্তু এখন আমার আর কিছু করার নেই। এই বাসায় আমার কোনো জামা নাই। হ্যাঁ, ওই বাসায়ও আমার তেমন কোনো ভালো জামা নেই। খালা আমাকে 2টা 3 পিস কিনে দিত, তাও আগের জামা একদম পুরনো হয়ে ছিঁড়ে গেছে। এরপর নতুন কিনে দিত। খালার যে টাকা পয়সা নাই এমন না, খালার তো অনেক টাকা আছে। খালা তার ফ্রেন্ড দিয়ে কত পার্টি করে। তবে এগুলো সিয়াম ভাইয়া দেশে না থাকলে। আমি অবাক হতাম। সিয়াম ভাই থাকলে খালা একদম চেঞ্জ থাকতো, আর সিয়াম ভাই না থাকলে ড্রিঙ্ক করতো, ওয়েস্টার্ন ড্রেস পরতো। একদম দুটো মানুষকে আলাদা করা খুব কঠিন কাজ। আমি মার খাবার ভয়ে কখনো কিছু বলতাম না। যার যা ইচ্ছা করুক, আমার কি। আমাদের রেডি হওয়ার পর আমি আয়না আপুর মামা মামিদের থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে যাচ্ছি। শায়ান ভাইয়া নাকি ওখানেই আমাদের জন্য ওয়েট করছে। লামিসা আপুও সেখানে গেছে। ওখানে গিয়ে দেখি শায়ান ভাইয়া গাড়ির সাথে লেগে দাঁড়িয়ে আছে, একদম স্টাইল করে। ব্লু শার্ট, কালো জিন্স, চোখে কালো চশমা। মানুষটাকে দেখে আবারও ক্রাশ খেলাম। ড্রাইভিং সিটে পাশের সিটে আগে লামিসা আপু বসে আছে। লামিসা আপু এখানে বসার কারণ আমার যতদূর মনে হচ্ছে ভাইয়ার সাথে বসতে চায়। দরজার এক সাইড খুলে দিয়ে শায়ান ভাইয়া আয়না আপুকে বসতে বলল। আয়না আপু ভাইয়ার কথা মতো বসে পড়লো। এবার আমাকে নিয়ে শায়ান ভাইয়া আরেক সাইডে গেল। ওই সাইডের দরজা খুলে মাঝের সিটে সে বসে পড়ল। আর আমি হা করে তাকিয়ে আছি। উনি কি আজ ড্রাইভ করবে না? এভাবে বড়দের মতো হা করে না তাকিয়ে থেকে উঠে পড়, তা না হলে তোকে এখানে ফেলেই আমি চলে যাব। কি ব্যাপার শায়ান, ওদের মধ্যে বসলা কেন? আজ কি তুমি ড্রাইভ করবে না? আজ আমার ভালো লাগছে না, যেহেতু রেস্টে আছি। আজ ড্রাইভার আঙ্কেল করবেন। শায়ান ভাইয়ের কথায় লামিসা আপুর চেহারা একদম চুপসে গেছে, মুখ কালো করে বসে রইল। আমি গাড়িতে ওঠার পরে দেখি এই বিষয়ে দুই ভাই বোন মুচকি মুচকি হাসছে। কি যে একটা মজা পাইছে তারা, তাদের দেখে বোঝা যাচ্ছে। এদের দেখে এবার আমিও একটু হাসলাম। কতদিন পরে নিজের কাছে শান্তি লাগছে বলতে পারবো না। ড্রাইভার আঙ্কেল এসে গাড়ি চালানো শুরু করলেন। গাড়ি নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আহারে, বেচারি লামিসা আপু ড্রাইভারের পাশে বসে আছে। বসে বসে কেমন করছে। সুখের দিন বেশি দিন টিকে না, এটা বারবার প্রমাণিত হয়ে যায়। সেদিন শপিং মল থেকে সায়রা গায়েব হয়ে যায়। সায়রাটার সময় সায়রাকে খুঁজে কাটিয়ে দেয়, কিন্তু কোনো খোঁজ পায় না। আজ 4th দিনে পা দিল, সায়রার কোনো খবর নেই। শায়ানের বাবা মা, শায়ান, আয়না একদম চুপচাপ হয়ে গেছে। শায়ান তো এতটাই চুপচাপ হয়ে গেছে যে বোঝাই যায় না এটা শায়ান। থানায় জিডি করা হয়েছে, পুলিশটা অনেক চেষ্টা করে যাচ্ছে, সায়রার খোঁজ পাচ্ছে না। শায়ান শিয়াম আর ওর মায়ের কাছেও গিয়েছে, কিন্তু কোনো খোঁজ যায় না। উল্টো শায়ানকে ব্লেম করছে সায়রার গায়েব হয়ে যাওয়ার পিছে। শায়ান ঠিক করলেও আজ আবারও যাবে সিয়ামদের বাসায়, তবে চুপি চুপি। যেই ভাবা সেই কাজ। শায়ান শিয়ামদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। সিয়াম, সায়রা কোথায় আছে? আমি জানি এটা তোর কাজ। আম্মু কি সব বলেছো তুমি? আজব, আমার কাছে কিভাবে আসবে সারা? আমি তোকে জন্ম দিয়েছি সিয়াম, আমার সাথে চালাকি করিস না। তুই তো চাস সায়রাকে বিয়ে করতে, তাই না? আমি নিজে দিব তোর সাথে ওর বিয়ে। কিন্তু আম্মু, ওরে বিয়ে করলে, খবর জানলে মামা মামি আমার সাথে আয়ানার বিয়ে দিবে না, আর আমি আয়ানাকেও ছাড়তে পারবো না। কী সব আবল তাবল বকছিস তুই? বাবা, এইগুলো কোন ধরনের কথা? সায়রাকে ভালোবাসলেই তুই আয়নাকে ছাড়তে পারবি না কেন?
কারণ সাহারা আমার ছোটবেলার জিদ ভালোবাসা, তাই ওকে আমার চাই অল্প দিনের জন্য হলেও। আয়ানা আমার আবেগ মা, ওর প্রতি আমি দুর্বল, তাই ওকেও ছাড়া আমার পক্ষে সম্ভব না। তাহলে সায়ারাকে যেখানে রেখেছিস ওখানেই ও থাকুক, তুই আর আমি গিয়ে তোদের বিয়ে দিয়ে দিব। আয়না বা ভাইয়ের ফ্যামিলি যেন না জানে। আমি তাদের বুঝিয়ে মাফ চেয়ে আবার আয়নার সাথে তোর বিয়ের কথা তুলবো। উফ মা, ইউ আর গ্রেট, আই লাভ ইউ সো মাচ। সিয়াম ওর মায়ের বুদ্ধিতে ইমপ্রেস হয়ে গেছে। সে ভাবতেও পারেনি তার মা এত সহজেই রাজি হয়ে যাবে। আর যাই হোক, সে সায়রাকে ছাড়তে পারবে না। ছোটবেলা থেকেই সায়রার উপর করা অত্যাচার তার অভ্যাসে পরিণত হয়েছে। সায়রা তার রাগ জিদ আর সায়রাকে তার চাই, একবারের জন্য হলেও। সারা পাখি, অনেক উড়েছিলে না? তুমি সায়ানকে দেখে কি ভেবেছিলে? সায়ান ফিরে এসেছে, এখন কে তোমাকে বাঁচাবে? আমি সিয়াম বেঁচে থাকতে এসব কখনোই হবে না। সায়ন তোকে কখনোই পাবে না, আর না খোঁজ পাবে তুই কোথায় আছিস। শ্যাম এতক্ষণ মনে মনে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল। সে জানে তার কী করতে হবে। সে তার মাকে পুরোপুরি বিশ্বাস করে। শ্যামের মা যখন শ্যামকে একবার বলেছে, তখন সে সায়রা আর আয়না দুজনকেই এনে দিবে তাকে। কি হয়েছে? এইভাবে দাঁড়িয়ে কি ভাবছিস তুই সিয়াম? কিছু না আম্মু, আমার ক্ষুধা লাগছে, খাবারের ব্যবস্থা করো, আমি রুম থেকে ফ্রেশ হয়ে আসি। শ্যাম চলে যাওয়ার পরে শ্যামের মায়ের হাসি খুশি মুখ এবার গম্ভীর হয়ে গেল। ছেলের সামনে যতই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করুক না কেন, সে তো সত্যি আশ্চর্য হয়ে গেছে ছেলের কাছে। কিন্তু একবার যখন সে ছেলেকে কথা দিয়েছে, তার তো সে কথা রাখতেই হবে। আর এমনি সায়রাকে তার প্রয়োজন আছে। তা তো এতগুলো বছর সায়রাকে নিজের কাছে আটকে রেখেছে। সায়রা জ্ঞান ফিরতে নিজেকে এক রুমে আবিষ্কার করলো। মাথায় হাত দিয়ে চেপে রেখে উঠে বসলো। সায়রাকে দেখে মনে হচ্ছে সে নেশা করেছে। এমন লাল হয়ে আছে তার আঁখি যুগল। মেয়েটার মুখ শুকিয়ে আছে। সায়রাকে দেখে মনে হচ্ছে সে নিজের মধ্যে নাই। সামনে তাকিয়ে দেখে টেবিলের ওপর পানির জগ আর গ্লাস রাখা। সে কোনো মতে উঠে টলতে টলতে সেখানে গিয়ে বাম হাত দিয়ে পানি ঢেলে খেয়ে নিল। আয়না আপু, মামিমা, সায়ান ভাইয়া, তোমরা কোথায়? আমাকে এখানে আটকে রেখেছো কেন? সায়রার কথাগুলো কেমন অস্পষ্ট হয়ে ভেসে আসছে। গলার স্বর কেমন অদ্ভুত শোনা যাচ্ছে। নিজেই নিজের উপর বিরক্ত হচ্ছে সায়রা। এমন কেন লাগছে তার? ঘুমে চোখ ভেঙে আসছে। সে আবার ধূপ করে ফ্লোরে বসে পড়ল। দাঁড়িয়ে থাকা পসিবল হচ্ছে না তার। সে ধীরে ধীরে বেডের মধ্যে গিয়ে আবারও শুয়ে পড়ল। সায়ান শিয়ামদের বাড়ি থেকে কিছুটা দূরে বসে রইল। যখন শিয়াম বা ওর মা কোথাও যাওয়ার জন্য বের হবে, সে তাদের ফলো করবে। সায়ানের পুরো বিশ্বাস, সে যদি ওদের ফলো করে তাহলে সে সায়রার কোনো না কোনো খবর পাবেই। সায়রা কেমন আছে, কি করছে, এসব ভেবেই সায়নের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। এতগুলো দিনের পর সে সায়রাকে পেয়েছিল। কত বছর অপেক্ষা, খোঁজ, আজ আবার পেয়েও সে তার পিচ্চি সায়কে হারালো। হে কষ্ট সে কীভাবে সইবে? তার পিচ্চি যদি কোনো ক্ষতি করে দেয় শিয়াম বা ফুপি, তাহলে সায়ন সে কী নিয়ে বাঁচবে? সায়ন যে তার ছোট্ট পিচ্চি সায়কে ভালোবাসে, সে তো তার সায়কে জানাতেও পারলো না কতটা ভালোবাসে সায়কে। এসবের মধ্যে সায়নের ফোন বাজতে শুরু করলো। সায়ন ফোন রিসিভ করে কানে তুললো। ভাইয়া, তুমি কোথায় আছো? সায়ুর কোনো খোঁজ পেয়েছো? না রে আয়ু, আমি সায়ুর কোনো খোঁজ পাচ্ছি না। আমার পিচিটা কোথায় হারিয়ে গেল রে বোন আমার। তো এসব আর ভালো লাগছে না। ভাইয়া, সন্ধ্যা হয়ে গেছে, বাসা আসো, আবার কাল খুঁজতে বের হইও। না রে আয়ু, আমি আজ আসবো না। আমার জন্য চিন্তা করিস না, আমি সায়ুকে খুঁজে এরপর ফিরবো। ওখানেই বসে বসে অপেক্ষা করতে লাগলো যে কখন তারা বের হবে আর সে তার সায়ুর খোঁজ পাবে। শানের পূর্ণ বিশ্বাস সায়ুর খোঁজ সিয়াম আর ফুপিই জানে। ওদিকে সিয়াম ওর মাকে বকেই পিছের গেট দিয়ে বের হয়ে গেছে সায়রার কাছে যাবে বলে। ওখানে গিয়ে সায়রাকে যদি রাজি না করাতে পারে তাহলে সে তার মাকে কল দিলেই তার মা তখন যেন চলে যায়। সিয়াম সায়রাকে যেখানে আটকে রেখেছে ওই বদ্ধ রুমে প্রবেশ করে। নিষ্পাপ ঘুমন্ত সায়রার মুখের দিকে নিষ্পলক তাকিয়ে আছে সিয়াম। কি সুন্দর মায়াবী দেখতে সায়রা। সায়রার এই শান্ত স্বভাবের কারণেই তার প্রতি অনুভূতি তৈরি হয়েছে সিয়ামের। সিয়ামের হাজারো মায়ের অত্যাচার যখন চুপচাপ সহ্য করেও কোনো কথা বিচার দিত না, তখন থেকেই সায়রাকে আরও কষ্ট দিত। সিয়ামের এসব অভ্যাসে পরিণত হয়ে গেছিল।
তাই ওর মা ওকে সায়রার থেকে দূরে রাখতে বিদেশ পাঠিয়ে দেন পড়ালেখার জন্য। তারপরেও শ্যাম ঠিক করে রেখেছে যে সে সায়রাকেই বিয়ে করবে, আর যেভাবেই হোক শ্যামের সাথেই তার বাকি জীবন কাটাতে হবে। ছোটবেলায় সায়রা সারাদিন সায়ন ভাই করতো। সব আবদার, খাওয়া দাওয়া সব কিছুতেই সায়রার কাছে সায়ন ভাই আগে। এসব শ্যামের সহ্য হতো না। শ্যাম আর সায়ন সমবয়সী, তবুও সায়ন বেশি ভালোবাসা পেত। সায়রাকে পানি মেরে ঘুম থেকে টেনে তুলল শ্যাম। অনেকটা সময় যাওয়ার পরে সায়রা স্বাভাবিক হলো, আর ধীরে ধীরে সব কথা মনে পড়তে লাগলো। এখানে আনার পর শ্যাম সায়রাকে ড্রাগের উপর রেখেছে, যাতে সায়রা কিছু করতেই না পারে। আমাকে কেন এভাবে তুলে আনলেন সিয়াম ভাই? আমি আপনার কি ক্ষতি করেছি? তুই তো আমার সব থেকে বড় ক্ষতিটাই করেছিস। যাই হোক, এত কথার সময় নাই, আজ আমাদের বিয়ে হবে এটা জানাতে এসেছি। সায়রা পায়ের নিচের মাটি সরে গেল। শ্যাম এসব কি বলছে? বিয়ে? নিশ্চিত তার মাথা খারাপ হয়ে গেছে। আমার সাথে মজা করা ছাড়ুন আর আমাকে যেতে দিন। সায়ন ভাই হয়তো আমাকে খুঁজছে। আপনার মাথা ঠিক আছে? আমাকে এভাবে তুলে নিয়ে আসার পরে বিয়ের কথা কিভাবে বলছেন? আমি সম্পূর্ণ ঠিক আছি। আমি তোকে বিয়ে করতে চাই। আমি ভালোবাসি তোকে। আপনি আপনার মজা আপনি অবধি সীমাবদ্ধ রাখুন। আর আপনি ভালোবাসেন? হাসালেন। তোর দেখি অনেক সাহস বেড়ে গেছে সায়ন আসার পরে। সাহস দেখানোর মতো আমি তো কিছু করি নাই। আর এসব মজা বাদ দিন, আমাকে যেতে দিন। যেতে দেওয়ার জন্য তো আমি আনি নাই তোকে। আজ একটু পর তোর আর আমার বিয়ে। আমি তোকে ভালোবাসি, এটাই সত্য। ভালোবাসার অর্থ না জেনেও মানুষ নিজের চাহিদার জন্য ভালোবাসি শব্দটা কি সুন্দর ব্যবহার করে, তাই না সিয়াম? তুই ভুল বুঝছিস আমাকে সারা। আমি তোকে সত্যি ভালোবাসি, অনেক বেশি। আচ্ছা, ভালোবাসা মানেই কি আমার সাথে রাত কাটানো? ভুল বুঝিস না আমাকে সায়ু। সিয়াম ভাই, তুমি না আয়না আপুকে ভালোবাসো? না রে, আমি শুধু তোকে ভালোবাসি। আয়ানা শুধু আমার প্রয়োজন। একজন ভালোবাসা তো অন্যজনের প্রয়োজন, এ কেমন ভালোবাসা সিয়াম ভাই? সায়ু প্লিজ, তোকে আমি বোঝাতে পারবো না, তবে আমার দুইজনকেই চাই। যেমন তোর জন্য আয়ানাকে ছাড়বো না, আর না আয়ানার জন্য তোকে। প্লিজ, এইভাবে আর কত নিচে নামবেন? আপনার ওই মুখে আমার নাম নিবেন না। আমার নাম সায়ারা সায়ুর না। আর আপনি না আমার যোগ্য, আর না আয়না আপুর। আমি দোয়া করি আপনার মতো মানুষ যেন আয়না আপুর আশেপাশেও না ঘেঁষতে পারে। এতক্ষণ ধরে আমি খুব ভালোভাবে তোকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি ভুল। তুই ভালোভাবে কথা বলার যোগ্য না। হ্যাঁ, বেরিয়ে আসলেন না নিজের আসল মুখোশে? সে আমার কোনো কথা না বলেই চুপচাপ সায়রাকে বাঁধতে লাগলো। সায়রা কোনো কথাই কানে যাচ্ছে না। সায়রা কোনো কথাই সে কানে নিচ্ছে না। আজ যেভাবেই হোক তাকে সায়রাকে বিয়ে করতেই হবে। ফোন বের করে তার মাকে বলল কাজে নিয়ে তাদের পুরান বাড়িতে চলে আসতে। শ্যামের মা আলমারি থেকে প্রয়োজনীয় সব কাগজপত্র বের করে বাড়ি তালা দিয়ে বের হয়ে গেল। শ্যাম গাড়ি নিয়ে যাওয়ায় তাকে সিএনজি করেই যেতে হবে। ফুপিকে এভাবে তাড়াহুড়া করে বের হতে দেখে সায়নও নিজের গাড়িতে উঠে ফলো করতে লাগলো। সায়ন ফোন বের করে পুলিশকে কল দিল। হ্যালো স্যার, আমি শায়ান মাহমুদ বলছি। আমি আমার লোকেশন আপনাদের সেন্ড করছি। আপনারা আমাকে ফলো করে আমার সাথে আসুন। আমি সায়রার কাছে যাচ্ছি, ওর খোঁজ পেয়েছি আমি। কি বলছেন ডাক্তার মাহমুদ? আপনি জলদি লোকেশন সেন্ড করুন, আমরা আসছি। সায়ন ফোন কেটে দিয়ে আবারও ফলো করতে লাগলো। ফুপি কাজী অফিসের সামনে নেমে ভেতরে গিয়ে কাকে নিয়ে আবারও রওনা দিল। ব্যাপারগুলো সায়নের খুব সন্দেহ লাগছে। ফুপি তাদের পুরান বাড়িতে গিয়ে থামল। সায়ন ওখান থেকে অনেকটা দূরেই তার গাড়ি থামিয়ে চুপি চুপি গেল। শ্যাম বাড়ি থেকে বেরিয়ে ওর মাকে জড়িয়ে ধরল। আম্মু, তুমি গিয়ে সারার পাশে বসো আর বুঝাও। না বুঝলেও সমস্যা নাই, আমাকেই ওর আজকে বিয়ে করতে হবে। আচ্ছা শোনো, আমি একটু আসছি, বুঝলা? তুমি যাও। কই যাস তুই? তাড়াতাড়ি আসিস ফিরে, সাথে 2 জন লোক নিয়ে আসিস, সাক্ষী লাগবে। আচ্ছা যাও। শ্যাম যাওয়ার পরে ওর মা আর কাজী সাহেব বাড়িতে ঢুকলেন। শায়ন আবারও তাদের পিছিয়ে গিয়ে দরজার আড়ালে দাঁড়ালো। সায়রাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। ফুপিকে দেখে তার চোখ দুটো জল করে উঠল। শ্যামের মা সায়রার মুখে বাঁধন খুলে দিল। খালা, আমাকে বাঁচান। সিয়াম ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, উনি আমাকে বিয়ে করতে চাইছেন। এত ঢং করার কি আছে? তোর ভাগ্য ভালো আমার ছেলে তোকে বিয়ে করতে চাই। বিয়ে তো তোর সিয়ামের সাথেই হবে, আর যাই হোক। এই নে পেপার, সাইন করে দে।
এটা কিসের কাগজ খালা? এত প্রশ্ন করাস কেন? সাইন দিতে বলেছি, তুই দিবি। আমাকে যদি এটা কিসের কাগজ নাই বলেন তাহলে আমি কেন এখানে সাইন করব? বাহ বাজ, 2 দিনে এতটা সাহস কিভাবে হলো রে? তোর সিয়াম তো ঠিকই বলেছে তাহলে। শোন, এটা সম্পত্তির কাগজ। তোর মা তোর নামে আমার বাবার সমস্ত সম্পত্তি লিখে দিয়েছে, তা এখন তুই নিজের ইচ্ছায় আমার নামে লিখে দিচ্ছিস। খালার কথায় আমিও অবাক হয়ে যাই। প্রচুর সম্পদ, তাও নানা ভাইয়ের, সব আমার নামে আম্মু লিখে দিচ্ছে। দরজার আড়ালে থাকা সায়ান ও এসব কথায় প্রচণ্ড অবাক হয়ে যায়। সায়ান দেরি না করে পকেট থেকে মোবাইল ফোন বের করে রেকর্ড করা শুরু করে। সারা আশ্চর্য হয়ে তার খালার দিকে তাকিয়ে আছে। কী থেকে কী হচ্ছে সব তো আর ভাবনার বাইরে যাচ্ছে। ছেলে এতক্ষণ বিয়ে বিয়ে করে মাথা কাটছিল, আর মা এখন আসছে সম্পত্তির দলিলে সাইন করাতে। এদের মা ছেলের মাথায় কি গন্ডগোল দেখা দিচ্ছে? ওদিন হাসপাতালে বলল হায়নার সাথে সিয়ামের বিয়েতে কোনো বাধা না দিতে, আর আজ সিয়াম সায়রাকে বিয়ে করবে, ওটা তার ভাগ্য। খালা, আমার মনে হচ্ছে আপনার ডাক্তার দেখানো উচিত। মা ছেলে আমাকে তুলে এনে কি মজা নিচ্ছেন। নানা ভাইয়ের সম্পত্তি কিভাবে মা আমাকে লিখে দিবে? তোর কি মনে হয় সায়রা, আমি তোকে এভাবেই রেখেছি? কিছু চিন্তা ভাবনা ছাড়াই এত বছর পেলে তোকে বড় করেছি? আরে বলত, আমার বাবার বড় মেয়ে ছিলাম আমি, অনেক আদরের ছিলাম। বাবার পছন্দের ছেলের সাথে বিয়ে ঠিক হয় আমার, কিন্তু আমি ভালোবাসতাম সিয়ামের আব্বুকে। বিয়ের আগে পালিয়ে যাওয়ায় বিয়েটা তোর মায়ের সাথে হয়। তখন থেকে আমার বাবা মা আর আমাকে ভালোবাসে না। পালিয়ে আসার পরে আমি আরও অবাক হই, যাকে আমি ভালোবাসতাম, যা জেনে তার প্রেমে পড়েছিলাম, আসলে তার তেমন কিছুই নাই। উচ্চবিত্ত পরিবারের মানুষ হয় আমি যখন জানতে পারলাম আমার স্বামী বেকার, অনাথ, তখন আমার মাথায় কিছুই আসছিল না। ফিরে যাওয়ার কোনো পথও ছিল না আমার। এরপর অনেক কষ্টে আমি দিন কাটাতাম। সিয়ামের আব্বুর সাথে সিয়াম যখন হয়, তখন তোর মায়ের সাথে আমার দেখা হয়। আমাদের বড় ভাই সায়ানের আব্বু তো তখনও বিদেশে সেটেল, ওখানেই বিয়ে করে থাকছে। এর মানে সব সম্পত্তি তোর মা একাই গ্রাস করেছে। এই সব ভাবনা আর আমাকে ঠিক থাকতে দিল না। আমি তোর বাবা মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে কান্নাকাটি করলাম। আমার অবস্থা সব বললাম, এতে তারা গলে গেল। আমাকে সিয়ামের বাবাকে আবারও ফিরে নিল। সিয়ামের বাবার কিছু থাকুক আর নাই থাকুক, তার আত্মসম্মান ছিল তুখর, তাই বলেছে ওখানে থাকলেও সে যা আয় করবে তা দিয়েই আমাদের চলতে হবে। বাবা আমাকে ক্ষমা না করলেও সিয়ামের বাবার উপর খুশি ছিলেন। এইভাবে চলতে লাগলো। দিন গেল, মাস গেল, এরপর বছরও। সিয়াম তখন 10 বছরের ছিল, আর সায়ানের 11 বছর, আর আয়ানার 7 বছর। ভাইয়া ভাবি দেশে ফিরে আসে। সব সুন্দর মতো চলছিল আমাদের মাঝে, কিন্তু আমাদের মধ্যে চলছিল অন্য কিছু। বিয়ের এতগুলো বছরেও তোর মা কোনো সন্তানের জন্ম দিতে পারে নাই, এতে তোর বাবার কোনো সমস্যা ছিল না। সে তোর মাকে সাপোর্ট করতো সব সময়। একদিন জানতে পারলো তোর মা প্রেগনেন্ট, সবাই অনেক খুশি হয়েছিল। সায়ান ছিল একদম চুপচাপ ধরনের, তাই সবার আদরের হয়ে উঠল। সিয়াম সায়ানের পুরো উল্টো ছিল। এইটুকু বয়স থেকেই বদমেজাজি, বাচ্চাদের সাথে চলা, মারামারি সব। তোর মায়ের অনেক প্রিয় ছিল সায়ান, খুব আদর করত। আমার যে আদরে ছিল না তা না, একমাত্র ভাইয়ের ছেলে, আদর না করে আর কই যাব। দিন যায়, তোর জন্ম হয়, তুই বড় হতে থাকিস, আর সায়ান তুই বলতে পাগল। তোকে কোলে নিয়ে বসে থাকা, খাওয়ানো, এই সব করতো। তুই সায়ান ভাই ভাই করে সারা দিন বাড়ি মাথায় তুলতি। এই সবের মধ্যে আমার আসল কাজ হচ্ছিল না। তা ভাইয়া ভাবিকে ভুল বুঝালাম, তোর কারণে সায়ানের পড়ালেখার ক্ষতি হচ্ছে। সে পড়ালেখায় অমনোযোগী হয়ে পড়ছে। আমার কথায় ভাইয়া ভাবি একমত হওয়ায় তারা আবার রিটার্ন করলো অ্যাব্রড। এরপর আমি আমার কাজ শুরু করলাম। ঘুরতে যাওয়ার প্ল্যান করে তোর মাকে নিয়ে বড় ব্রিজের উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিলাম। তোর খালু এসব দেখে ফেলায় তাকেও সরাতে হলো। সব এত সহজ ছিল না, অনেক টাকা খরচ হয়েছে আমার এই সব কাজ করানো লেগেছে। তারপর আমি তোর মায়ের হাতের লেখা নকল করে চিঠি লিখলাম। তোর মা সিয়ামের বাবার হাত ধরে পালিয়েছেন। সবাই এই সব শুনে, বাবা তো সব তোর মায়ের নামে আগেই লিখে দিয়েছিল। তোর মা তোর নামে দিয়েছিল। তোর বাপ তো তোর মায়ের শোকে পাগল, এখন কই আছে জানি না। তোকে আমার কাছে
আমি তো আজকের দিনের জন্যই রেখে। খালার মুখে এত কথা শুনে স্তব্ধ হয়ে গেছে সায়রা। সায়রা দিন দুনিয়ার হুঁশ নেই, চোখের পলক ফেলতেও যেন ভরে গেছে যা শুনেছে এরপর। এটা তার খালা টাকা পয়সার জন্য এত হাসি খুশি পরিবার নিজের হাতেই ধ্বংস করে দিল। মানুষ এত নিকৃষ্ট কীভাবে হতে পারে? সায়রার চোখ দিয়ে পানি পড়ছে না। সে হয়তো তার বিস্ময় কাটিয়ে উঠতে পারেনি। দূর থেকে সায়ানও পুরো স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। এই মানুষটা দুজন মানুষের খুনি আরেকজনকে পাগল বানিয়ে ছেড়ে রেখেছে। সে এত ভালো কীভাবে আছে? তার মধ্যে অনুশোচনার বিন্দু মাত্র চিহ্ন নেই। সায়ান পকেটে মোবাইল রেখে দাঁড়ালো। তখন সায়ানের পিছ থেকে সায়ানকে কেউ লাথি মেরে ফেলে দিল। সায়ান গিয়ে পড়ল সায়রা আর তার খালার দিকে। সায়ান নিজেকে সামনে পিছে তাকিয়ে দেখে তাদের পিছে সিয়াম দাঁড়ানো। সিয়ামের মা অবাক হয়ে তাকিয়ে আছে সায়ানের দিকে। সে ভাবছে সায়ান এখানে কী হবে? সায়ান, তুমি এখানে কিভাবে? আর আসলেই বা কখন? কেন ফুপি, এখানে এসে কি আমি কোনো ভুল করলাম বলো? না আসলে তোমাদের এইরকম জঘন্যতম চেহারা আমি কিভাবে দেখতাম? দেখো সায়ান, সিয়াম সায়রাকে ভালোবাসে আর আমি চাই এখন ওদের বিয়ে হোক। তুমি এই সব থেকে দূরে থাকো বাবা। সিয়াম তোমার ফুফাতো ভাই, তোমার উচিত ওকে সাপোর্ট করা। সিয়াম সায়রাকে ভালোবাসে? সায়রা কি তাকে ভালোবাসে? সায়রা কি নিজের মুখে এসব বলেছে আপনাদের? আর আপনাদের মতো ক্রিমিনালদের মাঝখানে আমি সায়রাকে দিব আপনাদের ভুল ধারণা ফুপি। মা, তুমি ওকে এত বুঝাইছই বা কেন? কে ও যে ওর সাথে পারমিশন নিতে হবে? সিয়ামের কথা শেষ হওয়ার আগে সিয়ামের পেটে সায়া নিজের শরীরের সর্বশক্তি খাটিয়ে এক ঘুষি দেয়। সিয়াম পেট ধরে নিচে ফ্লোরে বসে পড়ে। সায়ান ক্ষান্ত হয় না। সে উঠে আবারও মারতে যাবে, এমন সময় সায়ানের পেছন থেকে সায়ানের মাথায় বালতি দিয়ে আঘাত করে সিয়ামের মা। সায়ান ভাই। সায়রা নিজেকে সামলাচ্ছিল। তখন কিছু বুঝে ওঠার আগে সায়ানকে দেখে আর এখন ফুপি এভাবে মারায় চিল্লিয়ে ওঠে। সিয়ামের ইশারায় সিয়ামের সাথে আসা লোকগুলোও মারতে লাগলো সায়ানকে। সিয়াম ভাই থামেন, আর মাইরেন না সায়ান ভাইকে। খালা ওদের থামতে বলুন, সায়ান ভাই ব্যথা পাচ্ছে। আচ্ছা, ছাড়তে বলবো নে, আগে তুই আমার এই কাগজে সাইন করে দে। আমি সাইন করে দিব, তুমি ওদের থামতে বলো। সায়ান উঠে ওদের সাথে মারামারি করতে লাগলো। আর খালা তাড়াতাড়ি করে সাইন করতে বলে। এর মাঝে পুলিশরাও চলে আসে। তারা চলে আসায় সিয়াম আর ও মা অবাক হয়ে যায়। সায়ান গিয়ে সায়রাকে ধরে। সায়রা সায়ানকে জাপটে ধরে কান্না শুরু করে দেয়। থ্যাংক ইউ মিস্টার সায়ান, আজ আপনি টাইমলি আমাদের ইনফর্ম না করলে হয়তো আমরা এখানে আসতেই পারতাম না। ইটস ওকে স্যার। সায়ান তার মোবাইল বের করে কিছুক্ষণ আগে করা ভিডিওটা প্লে করে। ভিডিওটা চলছে আর সিয়ামের মা আশ্চর্য হয়ে নিচের দিকে তাকিয়ে ভাবছে যে তিনি হবে ফেঁসে যাবেন কল্পনাও করেন নাই। আজ ছেলের সামনে যেটুকু সম্মান ছিল সব যাবে। যে সম্পত্তির জন্য বোন, বাবা, মা, স্বামী কারো কথাই ভাবে নাই, আজ সে সম্পত্তি হারালো। শেষ ছিল তার ছেলে, আর আজ তার চোখে সে ছোট হয়ে গেল। সিয়াম ভিডিও দেখছে আর তার মায়ের দিকে তাকাচ্ছে। সে কিছু বিশ্বাস করতে পারছে না। সিয়ামের চোখ দিয়ে পানি পড়ছে। সে বাবাকে খারাপ ভেবে ঘৃণা করেছে। যে খালা তার বাবাকে কেড়ে নিয়েছে বলে তার মেয়েকে এত অত্যাচার করেছে, আজ জানতে পারলো এসব কিছুই ঘটেনি। এত কিছু তার মা নিজ হাতে খুন করেছে। আম্মু, তুমি এতটা জঘন্য কিভাবে হলে? আমার থেকে আমার বাবাকে কেড়ে নিলে। আই হেট ইউ আম্মু, আই হেট ইউ। খালা, আপনি সামান্য সম্পত্তির জন্য আমাদের সবার জীবনটা শেষ করে দিলেন। আমার কথা আমি বলবো খালুকে। তো আপনি ভালোবাসেন তাকে নিয়ে নিজের হাতে কিভাবে মারলেন? এটা কেমন ভালোবাসা? আমাকে ক্ষমা করে দে সায়ারা, আমি কিভাবে ক্ষমা চাচ্ছি তোর কাছে? আমি এসবের যোগ্য না। আমাকে নিয়ে চলুন এখান থেকে। খালা নিচের দিকে তাকিয়ে কান্না করছে, কিন্তু আজ সায়রা তার খালার জন্য কোনো মায়ে লাগছে না, বরঞ্চ তার ঘৃণা পাচ্ছে। পুলিশ সিয়াম আর মাকে নিয়ে চলে গেল। আর ওখান থেকে সায়ান সায়রাকে নিয়ে নিজেও বাড়িতে ফিরল। বাড়িতে যাওয়ার পরে সায়রাকে দেখে তার মা মামি যেন প্রাণ ফিরে পেল। সায়রা গিয়ে তার মামিকে জড়িয়ে ধরে কেঁদে দিল। সায়রাকে কাঁদতে দেখে সায়রার মামি তাকে থামাতে ব্যস্ত হয়ে গেল। সবাই জিজ্ঞেস করতেই সায়ান আবারও সবাইকে ভিডিওটা দেখালো। সায়রার মা মামি চুপচাপ বসে আছে। তার বোন এত খারাপ কাজ করলেও আর সে তা জানতেও পারল না। তাদেরও দোষ আছে।
আর যদি তারা নিজেদের কথা না ভেবে দেশে সবার সাথে থাকতো তাহলে এত কিছুই হতো না। সায়রাকে থামিয়ে আয়নার সাথে রুমে পাঠিয়ে দিল মামি। শায়ানকেও ফ্রেশ হতেও পাঠালো, নিজেও গেল খাবার গরম করতে। রাতে সবাই একসাথে বসে খাবার খেলো। রাত 12টা বাজে। এখন সবাই ঘুমাতে ব্যস্ত, শুধু ঘুম নেই সায়রার চোখে। সে উঠে বের হলো পানি খেয়ে ফেরার সময় সায়ন সায়রার হাত ধরে টেনে নিয়ে ছাদে গেল। কি ব্যাপার সায়ন ভাই, এত রাতে আমাকে ছাদে কেন নিয়ে যাচ্ছেন? আরে গাধি, চুপ। এভাবে কথা বললে সবাই উঠে যাবে। এত কথা না বলে চুপচাপ আমার সাথে আয়। আরে এত রাতে ছাদে যাওয়া ঠিক না ভাইয়া, সকালে আইসেন, এখন না। তুই চুপচাপ আমার সাথে আস, কথা বলবি না, না হলে খবর আছে। সায়রা সায়নের কথায় চুপচাপ এবার সায়নের পিছু পিছু যেতে লাগলো। ছাদে উঠে এবার সায়রার সামনে হাঁটুতে ভর দিয়ে বসে সায়ন। সায়রা অবাক হয়ে তাকিয়ে আছে। কিভাবে কি বলবো সায়রা আমি জানি না। সবার মতো এত করে নিজের ফিলিংস ঢাকঢোল পিটিয়ে বলতে পারবো না। ছোট থেকে আমি আমার সাথে সাথে তোকে রাখতাম, কারণ ফুপি একটা কিউট পুতুল আমাকে এনে দিয়েছিল। আমাকে আমার খেলার সাথী এনে দিয়েছিল। আমার পুরোটা সময় তোকে দেখভাল করতেই কেটে যেত। একদিন ফুপি আমাকে বলে তোর সব দায়িত্ব আমাকে নিতে, তোর খেয়াল রাখতে। আমি তখন 8ম শ্রেণীতে পড়া একজন মানুষ, অতটাও ছোট ছিলাম না। তখন থেকে ঠিক করেছি আমার জীবনের একমাত্র মেয়ে কেবল তুই হবি, আমার স্ত্রী হবি। এরপর মায়ের কি হলো, নানান অজুহাত কসম দিয়ে আমাকে তোর থেকে দূরে করে দিল পিচ্চি। আমার অনেক কষ্ট হতো তোকে ছাড়া থাকতে, তবু আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য চুপ থাকি। বিশ্বাস কর, আমি যদি জানতাম তুই ভালো নাই, আরও আগে আসতাম তোর খোঁজার জন্য। কত চেষ্টা করে আমি করেছি তুই জানিস না। এরপর তোর কলেজের পাশের হসপিটালে জয়েন করি, দূর থেকে তোর খোঁজ নেই, অপেক্ষা করি সঠিক সময় আসার। আজ আমি আমার পিচ্চির কাছে জানতে চাই, আমাকে বিয়ে করবি পিচ্চি? এই মানুষটার পাগলামি সহ্য করবি? সায়নের এত কথা শুনে মনে মনে অনেক খুশি হয়ে যায় সায়রা। সেও তো তার সায়ন ভাইকে খুব ভালোবাসে। আমার হাঁটুতে ব্যথা করতেছে, জলদি বল, এভাবে আর কতক্ষণ বসে থাকবো? সায়রা সায়নের কাঁধে ধরে উঠে দাঁড় করালো। সায়নের বুকে নিজের মাথা রেখে বলল, আমিও আপনাকে ভালোবাসি সায়ন ভাই। কাটাক্তারা নিজেদের মতো করে তাদের ভালোবাসার সময় পূর্ণতা পাক সবার ভালোবাসা।